সবাই সবার মাইকটা একটু অফ রাখবেন যাতে আমি স্মুথলি আর কি পড়াতে পারি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3, ছোট একটা চ্যাপ্টার। আজকে আমি এটা শেষ করে দিব যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছি। এটা হচ্ছে আদার ফিলোসফিস অ্যান্ড টুলস অফ টিকিউএম। তো আমি আপনাদের চ্যাপ্টার 2-তে 7টা বেসিক টুলস আপনাদেরকে আমি পড়িয়েছি। হাসিন স্যারের যে বইটা সেখানে হচ্ছে 7টার বদলে 8টা টুলস দেওয়া ছিল, দুটো টুল কন্ট্রাডিক্টরি। তো কেন কন্ট্রাডিক্টরি সেটাও আমি আপনাদেরকে ক্লাসে এক্সপ্লেন করেছি। আমরা তাহলে মূলত বলতে পারি যে আমরা হচ্ছে 8টা টুল দেখেছি, বেসিক টুলস অফ টিকিউএম। এবং আপনাদের মনে আছে কিনা জানি না, আমি যখন ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে কেন এটাকে আমরা বেসিক টুলস বলছি, এটাকে বেসিক টুল বলার কারণ হচ্ছে এই টুলগুলো ব্যবহার করার জন্য আপনার কোনো স্পেশালাইজড ট্রেনিং কিংবা স্পেশালাইজড ডিগ্রির আপনার দরকার নেই। এই এই 8টা টুল যে কেউ ব্যবহার করতে পারবে। যাদের মোটামুটি একটু লাইক পড়াশোনা জানে, তারা মোটামুটি সবাই এই 8টা টুল তাদের ডে টু ডে লাইফে ব্যবহার করতে পারবে কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য বা কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য। এজন্য সেই টুলগুলোকে আমরা বলতাম হচ্ছে বেসিক টুলস অফ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। আপনারা যদি একটু খেয়াল করেন, আমাদের যে সিলেবাসটা বা আমাদের যে কোর্স কন্টেন্টগুলো, এগুলো কিন্তু খুবই সিকোয়েন্সিয়ালি সাজানো। সিকোয়েন্সিয়ালি সাজানো বলতে কিরকম, আমি একদম সর্বপ্রথম ক্লাসে আপনাদের বুঝিয়েছিলাম কোয়ালিটি জিনিসটা আসলে কি। তারপর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোয়ালিটির জন্য আমরা আসলে কোন কোন স্টেপসগুলো একদম শুরু থেকে ফলো করে আসি। তারপরে আমি আপনাদেরকে দেখিয়েছি যে শুধু কোয়ালিটি এশিওর করলে হবে না, কোয়ালিটি কন্ট্রোল করলে হবে না, কোয়ালিটিটা আমাকে এশিওরও করতে হবে, নিশ্চিত করতে হবে যে কোয়ালিটিটা আছে বা এক্সিস্ট করছে বা কাজ হচ্ছে। তারপরে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোয়ালিটি এশিওরেন্সের অনেকগুলো স্টেজেস আছে। সেখান থেকে লাস্ট যেটা অ্যাডভান্স স্টেজ সেটা ছিল টিকিউএম, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এরপর আমি আপনাদের সেকেন্ড চ্যাপ্টার যেটা, সেটাতে হচ্ছে আমি আপনাদের 8টা টুল দেখিয়েছি। আর আজকে আমরা থার্ড চ্যাপ্টারে আরো কিছু টুলস দেখব, যেটা আসলে টিকিউএম এর সরাসরি টুল আসলে বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ হচ্ছে এগুলো, এই টুলগুলো আসলে ইউজ করার জন্য কিছু মানে ডিটারমাইন্ড ডিগ্রি আপনাদের দরকার বা ডিটারমাইন্ড নলেজ আপনাদের দরকার। যে 7টা 8টা টুল আমি আপনাদের আগের চ্যাপ্টারে দেখিয়েছি সেটার জন্য আসলে সেটা যে কেউ ব্যবহার করতে পারতো। বাট আজকে আমি আরো কিছু অ্যাডভান্স কনসেপ্ট বা অ্যাডভান্সড কিছু ফিলোসফিস আপনাদেরকে আমি বলবো, যেগুলো আসলে আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্টে হেল্প করে। এবং এই টুলগুলো ব্যবহারের সময়ও কিন্তু আমরা কি করি, আমরা হচ্ছে ওই যে 8টা টুল দেখেছি, সেই 8টা টুল কিন্তু আমরা কোনো না কোনো ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারি। তো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে আদার ফিলোসফিস অ্যান্ড টুলস অফ টিকিউএম। সো এইটা হচ্ছে আমরা এখানে যে এই চ্যাপ্টার 3-তে, এখানে আপনাদের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে যে ম্যাম এখানে তো লেখা আছে চ্যাপ্টার 4, তাহলে আপনি চ্যাপ্টার 3 কেন বলছেন? আমি ক্লাসে বলে দিয়েছি যে আমি যেভাবে স্লাইডগুলো ক্লাসরুমে আপলোড করছি, লেকচার 1 মানে আমার এখানে চ্যাপ্টার 1, লেকচার 2 মানে আমার এখানে চ্যাপ্টার 2, আর লেকচার 3 মানে হচ্ছে আমার এখানে চ্যাপ্টার 3। সো এটা হচ্ছে আমার লেকচার 3, সো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3। সো আমি আজকে আপনাদেরকে আরো কিছু ফিলোসফিস দেখাবো যেগুলো হচ্ছে আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্টে আমরা ব্যবহার করে থাকি বা কনসেপ্টগুলো ইউজ হয়। সো আমি শুরু করছি। প্রথমে আমি চলে যাচ্ছি কাইজেন। আমাকে একটু রেসপন্স করতে হবে। অনলাইন ক্লাস বলে শুধু মাইক মিউট করে চুপচাপ বসে থাকলে হবে না, না হলে ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হবে না। আমাকে একটু এখানে টোটাল অ্যারাউন্ড কয়জন, প্রায় 56 জন পার্টিসিপেন্টস আছেন। আমায় কেউ বলবেন যে কাইজেন ওয়ার্ডটাকে আপনাদের মধ্যে কেউ কি আগে শুনেছেন কিনা? কি সেটা জানার দরকার নেই, জাস্ট শুনেছেন কিনা সেটা বলেন। ম্যাম, এটা একটা জাপানিজ ওয়ার্ড, এটা একটা জাপানিজ লাইফস্টাইল ফিলোসফি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আপনারা আসলে শুধু শুনেননি, অনেকে এটার ব্যাপারে কিছুটা হলেও জানেন। এক্স্যাক্টলি, হি ইজ রাইট। কাইজেন মিন্স হচ্ছে, এটা একটা জাপানিজ টার্ম এবং জাপানে এটা অনেক বেশি ফলো করা হয়। কাইজেনকে যদি আমরা আসলে কাইজেন ওয়ার্ডটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, কাই মিন্স হচ্ছে চেঞ্জ আর জেন মিন্স হচ্ছে ফর দ্য বেটার।
সো কাইজেন দুটোকে আমি যদি একসাথে করি তাহলে সেটা দাঁড়ায় হচ্ছে চেঞ্জ ফর দ্য বেটার। সো এখানে আসলে চেঞ্জ মানে কি রাতারাতি চেঞ্জ, ব্যাপারটা কিন্তু তা না। মানে জিনিসটা হচ্ছে আপনি ধরেন একটা সার্টেন ওয়েতে আপনি আপনার লাইফস্টাইল মেনটেন করেন। আপনি ধরেন সকালে একটা সার্টেন টাইমে ঘুম থেকে উঠেন, দেন হচ্ছে আপনি আপনার অ্যাক্টিভিটিস গুলো একভাবে সব সময় করে আসছেন। এখন হঠাৎ করে আপনার মনে হলো যে আপনি আপনার লাইফস্টাইলটা টোটালি চেঞ্জ করে ফেলবেন একদম A to Z। ধরেন আপনি যে কাজটা সকালে করতেন সেটা আপনি ডিসাইড করলেন যে এখন থেকে রাতে করবেন, বা যে কাজটা আপনি রাতে করতেন সেটা আপনি চিন্তা করলেন যে আপনি সকালে করবেন। এটা কিন্তু কাইজেন না। এটার আরো একটা টার্ম আছে যেটা আমি বললাম যে ড্রাস্টিক চেঞ্জ বা একদম কমপ্লিট চেঞ্জ, সেই টার্মটাকে আমি একটু পরে বলছি। বাট কাইজেন মানে হচ্ছে আমরা প্রতিদিন অল্প অল্প করে এমন কিছু টাস্ক করব যে টাস্কটা আমাদেরকে হেল্প করবে এভরিডে কোনো না কোনো অ্যাসপেক্টে অল্প অল্প করে নিজেকে ইমপ্রুভ করতে। মানে জিনিসটা হবে হচ্ছে কন্টিনিউয়াল। দেখেন এখানেও কিন্তু আমরা কন্টিনিউয়াল শব্দটা পেয়ে গেলাম। আমি আপনাদের ক্লাসে বলেছিলাম যে দেয়ার ইজ আ থিন বর্ডার লাইন বিটুইন কন্টিনিউয়াস অ্যান্ড কন্টিনিউয়াল। কন্টিনিউয়াস মানে হচ্ছে আমরা একটা কাজ করব কিন্তু সেখানে একটা সার্টেন ইন্টারভেল থাকবে, আর কন্টিনিউয়াল মানে হচ্ছে এখানে কোনো ইন্টারভেল থাকবে না, আমরা কাজটা কনসিস্টেন্টলি করেই যাব। তার মানে এখানে কাইজেনের ফিলোসফি হচ্ছে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট মিনস আমার দেখা গেল যে আমি আজকে একদিনে একদম অনেক কিছু ইমপ্রুভ করে ফেললাম, বাকি এক সপ্তাহ আমি সেটা নিয়ে আর বদার্ডই থাকলাম না, ব্যাপারটা কিন্তু তা না। আমাকে প্রতিদিন ইমপ্রুভমেন্টটা কনসিস্টেন্ট রাখতে হবে উইথাউট এনি ইন্টারভেল অর উইথাউট এনি ইন্টারাপশন। সো কাইজেন মিনস হচ্ছে আমি এমন কিছু অ্যাক্টিভিটিস বা টাস্ক আমি করব, এবং এখানে আমি কিছু এমপ্লয়িজদের ইনক্লুড করব যারা এনশিওর করবে প্রতিদিন আমার অল্প অল্প করে ইমপ্রুভমেন্ট হচ্ছে। এখন প্রশ্ন দাঁড়ায় যে ইমপ্রুভমেন্টটা আসলে কাইজেন কিভাবে নিশ্চিত করে। কাইজেন এনশিওর করে যে আমার একটা কাজের মধ্যে যাতে কোনো রকম ওয়েস্ট জেনারেশন না হয়, আর যদি ওয়েস্ট জেনারেশন হয় তাহলে সেটা যাতে ইনস্ট্যান্টলি এলিমিনেট করে দেওয়া হয়। তাহলে এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে ওয়েস্ট কথাটার মানে কি ম্যাডাম তাহলে আবর্জনা বোঝাচ্ছে? না, এটা আসলে আবর্জনা না। কোয়ালিটির ভাষায় বা কোয়ালিটির থিওরিতে ওয়েস্ট মিনস এমন কিছু যেটার জন্য কাস্টমার আপনাকে পে করবে না, কাস্টমার যেটা চায় না, কাস্টমারের যেটা রিকোয়ারমেন্ট না। যা কিছু কাস্টমারের রিকোয়ারমেন্ট না, কাইজেনের ফিলোসফিতে সেগুলো সবকিছুই হচ্ছে ওয়েস্ট। তার মানে আমরা এখানে এটা বুঝলাম যে আমি যখন একটা টাস্ক করব সে টাস্কের মধ্যে আমার যে সকল টাস্কগুলো কাস্টমার রিকোয়ারমেন্ট ফুলফিলমেন্টে কোনো ভূমিকা পালন করবে না সেগুলো সব হচ্ছে ওয়েস্ট। এবং কাইজেনের উদ্দেশ্য হচ্ছে এমন কিছু টাস্ক করা বা এমন কিছু ফাংশনস ইনক্লুড করা যে ফাংশনসগুলো নিশ্চিত করে যে আমার এই ধরনের ওয়েস্ট যাতে থ্রু আউট দ্য প্রসেস তৈরি না হয়, এবং তৈরি যদি হয়েও থাকে সেটা যাতে ইনস্ট্যান্টলি এলিমিনেট হয়ে যায়। তাহলে আমরা মোটামুটি জিনিসটা মানে জিনিসটা বলার পর এতটুকু বুঝতে পারছি যে কাইজেন আসলে একদিনে চেঞ্জ করে ফেলার মতো জিনিস না, একদিনে আপনি বেটার হয়ে গেলেন জিনিসটা কিন্তু তা না। আমাকে প্রতিদিন এটা ইনক্লুড রাখতে হবে। আপনি দেখবেন যদি আপনি একটা সার্টেন টাইম কাইজেন ফিলোসফিটাকে ফলো করেন তাহলে যেদিন থেকে শুরু করেছেন এবং অ্যাট দি এন্ড অফ ইয়োর সেশন আপনি দেখবেন যে আপনার ওয়েস্ট প্রডিউসের পরিমাণটা, ওয়েস্ট প্রোডাকশনটা অনেকাংশে কমে আসছে, এবং আপনি যাই প্রডিউস করছেন প্রত্যেকটাই আমার মোর অর লেস কাস্টমার রিকোয়ারমেন্ট ফুলফিল করছে। এতে করে কাস্টমারও হ্যাপি থাকলো এবং আপনার কোয়ালিটিটাও এনশিওর হলো। সবাই কি কাইজেনের এই কনসেপ্টটা কি একটু বুঝতে পেরেছেন? এনিওয়ান প্লিজ রেসপন্ড, না হলে আমি বুঝবো না। ইয়েস ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা যদি একটু রাইট সাইডের ছবিটা একটু দেখি,
এখানে আপনারা একটা ওয়ার্ড খুব শুনবেন, ক্রস ফাংশনাল, ক্রস ফাংশনাল, ক্রস ফাংশনাল। অনেকেই মনে করে এই ফাংশনাল আর ক্রস ফাংশনাল জিনিসটা আসলে সেম, বাট ইটস নট দি সেম, ইটস ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট আমি আপনাকে বলি। ফাংশনাল মানে হচ্ছে যে আমি একটা টাস্কের জন্য একটা ডেডিকেটেড টিম রাখবো। একটা ডেডিকেটেড টিমে কিছু ট্রেন্ড পার্সন থাকবে বা কিছু এডুকেটেড পার্সন থাকবে যারা হচ্ছে ওই টাস্কের উপর বিশেষজ্ঞ। বিশেষজ্ঞদের নিয়ে যখন আমি একটা টিম ফর্ম করব এবং সেই টিম যখন ওই ডেডিকেটেড কাজটাই করবে, সেটাকে আমরা বলছি ফাংশনাল। যেমন আমাদের অস্টের কথায় যদি আসি, আমি যদি খুব সহজে আপনাদেরকে বুঝাই, ধরেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট হচ্ছে একটা একটা ফাংশন। সিএসসি একটা ফাংশন, ট্রিপলি একটা ফাংশন, আইপি একটা ফাংশন, মেকানিক্যাল একটা ফাংশন, সিভিল একটা ফাংশন। আর ক্রস ফাংশনাল জিনিসটা কি? ক্রস ফাংশনাল জিনিসটা হচ্ছে প্রত্যেক টিম থেকে একজন বা দুইজন, মানে প্রত্যেক ফাংশনাল টিম থেকে একজন বা দুইজন নিয়ে নিয়ে একটা গ্রুপ ফর্ম করা, যে গ্রুপে মোটামুটি সকল ফাংশনের মানুষরা বা সকল ফাংশনের মেম্বাররা উপস্থিত থাকবে, সেটাকে আমরা বলছি ক্রস ফাংশনাল। যেমন আমি যদি ট্রিপলি থেকে দুইজন নিই, সিএসসি থেকে দুইজন নিই, আইপি থেকে দুইজন নিই, মেকানিক্যাল থেকে দুইজন নিই, এরকম দুইজন দুইজন করে নেওয়ার পর 8 জনের যদি একটা টিম করি, সেটাকে আমি বলছি ক্রস ফাংশনাল। এবং আমরা যখন কাইজেন এনশিওর করব, তখন কিন্তু আমাদের একটা এরকম ক্রস ফাংশনাল টিমের প্রয়োজন পড়ে, যে ক্রস ফাংশনাল টিমটা এনশিওর করে যে আমার এই টাস্কের মধ্যে কাইজেনটা ফলো হচ্ছে। এবং কাইজেনের কিন্তু একটা পিরিয়ড থাকে, মানে কতদিনের মধ্যে আপনি ধরেন টাস্কটা এনশিওর করবেন। মনে রাখবেন কাইজেন হচ্ছে একটা শর্ট টাইম প্রসেস, নট লং টাইম। শর্ট টাইম মিন্স ধরেন আপনি 1 মাসের একটা প্রজেক্ট নিতে পারেন, অথবা 1 সপ্তাহের একটা প্রজেক্ট নিতে পারেন, মানে শর্ট পিরিয়ড অফ টাইম, এর থেকে বেশি না, মানে 1 মাসের বেশি না। এক এক সপ্তাহ, কিংবা হচ্ছে 10 দিন, কিংবা হচ্ছে মাস, 1 মাস, এই ছোট একটা টাইমের মধ্যে আপনি হচ্ছে একটা ক্রস ফাংশনাল টিম নিয়ে এনশিওর করবেন যে থ্রু আউট দ্য প্রসেস আপনার কোনো ওয়েস্ট প্রডিউস হচ্ছে কিনা। যদি ওয়েস্ট প্রডিউস হয়, দেন আপনি সেটা এলিমিনেট করে দিবেন। এটাই হচ্ছে কাইজেন। এই কাইজেনের ক্রস ফাংশনাল টিমের আরো একটা সুন্দর উদাহরণ হতে পারে আমাদের ইউনিভার্সিটিতে যে প্রক্টোরিয়াল টিম আছেন, সেই প্রক্টোরিয়াল টিমের মধ্যে আপনারা দেখবেন যে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে একজন করে শিক্ষককে ওই প্রক্টোরিয়াল টিমের মেম্বার করা হয়। এবং ওই প্রক্টোরিয়াল টিম এনশিওর করে থ্রু আউট দ্য ইউনিভার্সিটি, থ্রু আউট দ্য ডিপার্টমেন্টে যাতে কোনো ধরনের প্রক্টোরিয়াল ইস্যুস কিংবা কোনো ধরনের আপনার এনি কাইন্ড অফ আনফ্যামিলিয়ার সিচুয়েশন যাতে না হয়। পুরো ভার্সিটিটাকে শৃঙ্খলায় রাখার দায়িত্ব কিন্তু তারা মেনটেন করে। সো এটা একটা কাইজেন ক্রস ফাংশনাল টিমের চমৎকার উদাহরণ হতে পারে। তাহলে আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, যেটা বলছিলাম যে আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে গত চ্যাপ্টারে যে আমরা যে বেসিক টুলস গুলো দেখেছিলাম, সেই বেসিক টুলস গুলো কিন্তু আমরা এই ফিলোসফিতে কম বেশি ব্যবহার করে থাকি। যেমন দেখেন এখানে কাইজেনের বেশ কিছু টুলস আপনারা যদি দেখেন, ফ্লো চার্ট আপনাদেরকে দেখিয়েছি, কজ এন্ড এফেক্ট দেখিয়েছি, প্যারেটো, হিস্টোগ্রাম, এই 4টা হচ্ছে বেসিক টুলের মধ্যে আপনারা শিখেছেন। আর এই দুটো একটু অ্যাডভান্স টুল, পিএম অ্যানালাইসিস, ওয়াইওয়াই অ্যানালাইসিস। পিএমটা একটু কমপ্লিকেটেড, আমি এটা আপাতত আপনাদেরকে বলছি না, আমি ওয়াইওয়াইটা বলি। ওয়াইওয়াইটা সম্পর্কে একটু আইডিয়া দিই। ওয়াইওয়াই অ্যানালাইসিসটা হচ্ছে ধরেন আপনি একটা প্রবলেমে পড়লেন, ঠিক আছে? কোনো একটা প্রবলেমের কজ আপনি আইডেন্টিফাই করতে চাচ্ছেন। আপনি যদি 5 বার নিজেকে কোয়েশ্চেন করেন ওয়াই করে, তাহলে কিন্তু আপনি কজ আইডেন্টিফাই করতে পারবেন। যেমন ধরেন আপনার প্রবলেম কি, আপনি হচ্ছে কুইজে খারাপ করছেন, তাহলে আপনি এখন কোয়েশ্চেন করেন ওয়াই, আপনি কেন কুইজে খারাপ করছেন। প্রথম অ্যান্সার হচ্ছে আপনি ঠিকমতো পড়ার টাইম পান নাই। তারপর হচ্ছে আবার কোয়েশ্চেন করেন যে আপনি পড়ার টাইম পান নাই কেন। আপনি তখন অ্যান্সার করবেন যে আমার কাছে আসলে সব কন্টেন্ট গুছানো ছিল না। তারপর আপনি আবার কোয়েশ্চেন করেন যে আপনি সব কন্টেন্ট কেন গুছান নাই। তখন আপনি অ্যান্সার পাবেন যে আপনি সবগুলো ক্লাস ঠিক মতো করেন নাই। তারপর আপনি আবার কোয়েশ্চেন করেন যে আপনি কেন সবগুলো ক্লাস ঠিক মতো করতে পারেন নাই। তখন আপনি উত্তর দিলেন যে আমি ঘুম থেকে উঠতে পারিনি। তারপর আপনি আবার কোয়েশ্চেন করলেন যে কেন আপনি ঘুম থেকে উঠতে পারেন নাই। দেখা গেল যে আপনি আসলে রাত জেগে থাকতেন, তো যার কারণে হচ্ছে আপনি ঘুম থেকে উঠতে পারেন না। ঘুম থেকে উঠতে পারেন না দেখে ক্লাস করতে পারেন নাই, ক্লাস করতে পারেন না দেখে আপনার কন্টেন্ট গুছানো ছিল না, এন্ড ফাইনালি আপনার পরীক্ষা খারাপ হয়েছে। এই যে দেখেন
ওয়াই জিজ্ঞেস করে আমি কিন্তু একটা প্রবলেমের রুট কজটা আইডেন্টিফাই করে ফেললাম। সো এটাকে আমরা বলি হচ্ছে ওয়াই অ্যানালাইসিস। এটাও কিন্তু আমরা কাইজেনে অনেক বেশি ইউজ করি। সো এখানে আসলে কিছু কাইজেন সাকসেসের কিস আছে। যেমন প্রথম হচ্ছে আপনার যে কোনো কাজ শুরু করার আগে, এটা আমি লাস্ট ক্লাসে বলেছি, যে কাজকে আমার বেঞ্চমার্ক করে নিতে হবে। আপনার একটা বেঞ্চমার্ক বা স্ট্যান্ডার্ড সেট করে নিতে হবে, তারপরে আপনি হচ্ছে ওই স্ট্যান্ডার্ড ধরে কাজ আগালে দেখবেন যে আপনার কাজটা স্মুথলি হচ্ছে। তারপরে একটা প্রবলেম যখন অ্যারাইজ হয়, যেমন ধরেন আমাদের প্রক্টোরিয়াল কোনো কমপ্লেইন যখন আসে, ডাজন্ট ম্যাটার যে ধরেন টেক্সটাইল থেকে একটা কমপ্লেন আসলো, শুধু টেক্সটাইলের যিনি প্রক্টোরিয়াল টিম মেম্বার আছেন উনি এটা সলভ করেন, ব্যাপারটা কিন্তু তা না। তখন কিন্তু সব পুরো প্রক্টোরিয়াল টিম মিলে কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্টে যদি কোনো প্রক্টোরিয়াল ইস্যু অ্যারাইজ হয়, সেটাকে কিন্তু মিটিগেট করার চেষ্টা করেন। সো এটা হচ্ছে একটা গ্রুপ ওয়ার্ক, যেখানে আমার সবাইকে মিলে প্রবলেমটা সলভ করতে হবে। তখন শুধু এটা চিন্তা করলে হবে না যে আমার টেক্সটাইল থেকে কমপ্লেন আসছে, বা আমার মেকানিক্যাল থেকে কমপ্লেন আসছে, বা আইপি থেকে কমপ্লেন আসছে, আমি শুধুমাত্র ওই ওই প্রক্টোরিয়াল টিমের ওই ডিপার্টমেন্টের যে শিক্ষক আছেন শুধু উনি ওটা হ্যান্ডেল করবেন, না, এটা কিন্তু হবে না। তখন ওখানে সবাই ইনভলভড হয়। এলিমিনেট ওয়েস্ট, আস্ক ওয়াই 5 টাইম, এই যে ওয়াই অ্যানালাইসিস যেটা এখন একটু আগে বললাম। তারপর হচ্ছে মেক এভরিথিং ভিজুয়াল, আন্ডারস্ট্যান্ডিং অ্যাট গ্ল্যান্স। যেমন দেখেন আমি আপনাদেরকে এই যে আমরা যে টিচাররা যে আপনাদেরকে স্লাইডস প্রোভাইড করি বা কন্টেন্ট প্রোভাইড করি, তো এগুলো আসলে কেন প্রোভাইড করি? একটা পড়াকে গুছিয়ে আপনাদের কাছে ভিজুয়ালি ইলাস্ট্রেটিভ বানানোর জন্য, এবং সেই সাথে হচ্ছে আপনারা যাতে ইন শর্ট দেখেই আপনাদের পুরো সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া হয়ে যায়। সো এই কারণেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন, স্লাইড, পোস্টার প্রেজেন্টেশন, গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন এগুলো ব্যবহার করে থাকি। অ্যান্ড লাস্টলি হচ্ছে অফার ইউর আইডিয়াস। আপনার মাথায় যদি কোনো প্ল্যান থাকে, সেটা আপনি নিজের মধ্যে রেখে দিলে কিন্তু হবে না, আপনাকে অবশ্যই সেটা বলতে হবে যে আমরা এই জায়গাতে জিনিসটা ইমপ্রুভ করতে পারি। যেমন আমাদের এখন যে প্রক্টোরিয়াল টিমে কিন্তু এখন একটা ব্রাঞ্চ করেছে যে অ্যান্টি র্যাগিং, ঠিক আছে? মানে আমাদের যে র্যাগিং হয় সে র্যাগিং এর জন্য প্রক্টরের একটা ব্রাঞ্চ আছে, যে এই ব্রাঞ্চটা শুধুমাত্র র্যাগিংটা নিয়ে ডিল করবে। এতে করে প্রক্টরের কাজটা একটু ক্লাস্টার্ড হয়ে গেল, এবং জিনিসটা আরো সুশৃঙ্খল ভাবে কিন্তু জিনিসটা মেনটেন করা হলো। আগে কিন্তু প্রক্টর কি হতো, সবকিছুই ইউনিভার্সিটিতে যাই সমস্যা হোক সবকিছুই প্রক্টর ডিল করতো। এখন প্রক্টর কিছু ছোট ছোট করে সাব ব্রাঞ্চ করে দিয়েছে, হ্যারাসমেন্টের একটা ব্রাঞ্চ করেছে, অ্যান্টি র্যাগিং এর একটা ব্রাঞ্চ করেছে। সো এতে করে একটা কাজকে আমরা আরো সুন্দরভাবে ফ্যাব্রিকেট করতে পারি। সো এই ধরনের আইডিয়াস গুলো কিন্তু অবশ্যই এই যে ক্রস ফাংশনাল যে মেম্বাররা তাদেরকে কিন্তু প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ হবে না। সো ওয়ান অফ দ্য মোস্ট কনভিনিয়েন্ট ফিলসফি ইজ কাইজেন, যেটা একজন বললেন যে জাপানিজ টার্ম, এটা জাপানে অনেক বেশি ফলো করা হয় কাইজেন। সবাইকে আমরা কাইজেন বুঝতে পেরেছি? ম্যাডাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। ম্যাডাম যে কাইজেন যে আমরা বলছি যে শর্ট পিরিয়ড অফ টাইম, এটা কতক্ষণ হতে পারে? হ্যাঁ, এটা হচ্ছে ইউজুয়ালি 1 উইক বাট নট মোর দেন 1 মান্থ। ধরেন আমাদের যখন ইউনিভার্সিটিতে কোনো প্রক্টোরিয়াল কমপ্লেইন আসে, ধরেন আমাদের এই সেমিস্টারে একটা কমপ্লেইন আসলো, এখন আমি যদি এই সেমিস্টারেরটা এই সেমিস্টারে সলভ না করে আমি যদি এটা আপকামিং সেমিস্টারের জন্য রেখে দিই, তাহলে তো হলো না। সো কোনো প্রবলেম দেখবেন যে আপনাকে ইনস্ট্যান্টলি বলতে একদিনে তো না, ধরেন একটা শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে সমাধান করতে হবে। সো এইটা হচ্ছে আমার কাইজেনের একটা ফিলসফি, এটা শর্ট টাইম, ইট শুড নট বি মোর দেন 1 মান্থ। বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন করবেন, ক্লাসটা নিতে ভালো লাগবে। আচ্ছা, আরেকটা ফিলসফি দেখি, এটা একদম খুবই সহজ। PDCA সাইকেল। PDCA সাইকেল স্ট্যান্ডস ফর, P stands for plan, D stands for do, C stands for check, and A stands for act. এটার আরো দুটো নাম আছে, ডেমিং সাইকেল বা শিওয়ার্ট সাইকেল। আমি আপনাদেরকে কিন্তু ক্লাসে বারবার বলেছি যে যদি আমি কোনো ফিলোসফির বা কোনো কিছুতে যদি আমি 2-3টা নাম দেখি, আমরা কিন্তু সেগুলো একটু মনে রাখার চেষ্টা করব। ধরেন আমি পরীক্ষায় কোয়েশ্চেন দিলাম শিওয়ার্ট সাইকেল নিয়ে এক্সপ্লেন করো, এখন আপনি শিওয়ার্ট নামটা পড়েন নাই, আপনি PDCA পড়ছেন,
তখন কিন্তু আপনি এটা আপনি জানেন বাট অ্যান্সার করতে পারতেছেন না জাস্ট বিকজ এটার নাম যে আরেকটা নাম পিডিসি সেটা আপনি জানতেন না। সো এরকম যাতে না হয় আমি আগেই বলে দিচ্ছি, আপনারা সবাই মাল্টিপল নেম থাকলে সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। সো পিডিসি এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ফর্ম অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট। প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। আমার ফার্স্টে দেখেন, আমরা যদি এখানে দেখি একটা প্রবলেম সলভিং প্রসেসের 7টা ওয়ার্কিং প্রসিডিউর আছে, 7টা ওয়ার্কিং প্রসিডিউর। এবং আমরা যদি একটু দেখি প্রথম 4টাই হচ্ছে প্ল্যান। তাহলে এই জিনিসটা দেখে আমরা কিন্তু একটা জিনিস খুবই ভালো মতো বুঝতে পারতেছি যে প্ল্যানিং হচ্ছে কি টু সাকসেস। আমি যত ভালো প্ল্যান করব তত আমার জন্য জিনিসটা ইমপ্লিমেন্ট করা ইজিয়ার হবে। প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। সো ফার্স্টে আমার প্ল্যানিং স্টেজে কি কি থাকে দেখি। ডিফাইন প্রবলেম এন্ড অবজেক্টিভ, আইডেন্টিফাই মেজর এন্ড রুট কজ, আইডেন্টিফাই লাইকলি কজেস, অ্যাগ্রি অ্যাকশন প্ল্যানস। আপনারা যদি কেউ রিসার্চ পেপার পড়ে থাকেন বা সামনে যদি পড়েন, আপনারা দেখবেন যে কোনো রিসার্চ পেপারের একটা সুন্দর ফ্লো থাকে। প্রথমে ইন্ট্রো থাকে, তারপর লিটারেচার রিভিউ থাকে, তারপর মেথোডোলজি থাকে, তারপর রেজাল্ট থাকে, তারপর হচ্ছে ডিসকাশন এন্ড ফাইনালি হচ্ছে আমার কনক্লুশন। এবং আপনারা যদি ইন্ট্রোডাকশন আর লিটারেচার রিভিউ চ্যাপ্টারটা খেয়াল করেন বা আপনারা যদি আপনাদের বড় ভাইরা বা বোনেরা যারা হচ্ছে থিসিস করেছে তাদেরকে যদি একটু জিজ্ঞেস করেন, দেখবেন যে থিসিসের একটা ফ্লো হচ্ছে প্রথমে আপনাকে প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, আপনি কি নিয়ে থিসিস করছেন এবং এই থিসিস টপিকটা সিলেক্ট করার পিছনে আপনার উদ্দেশ্যটা কি ছিল। এটাই হচ্ছে আমার ডিফাইন প্রবলেম এন্ড আইডেন্টিফাই মেজর এন্ড রুট কজ। এরপরে আপনি দেখলেন যে এই প্রবলেমগুলো সমাধান করার জন্য কোনো এক্সিস্টিং অ্যাকশন প্ল্যান আছে কিনা। যদি আপনি সেটা লিটারেচার রিভিউ থেকে পেয়ে যান তখন আপনি আপনার প্ল্যান একটু চেঞ্জ করলেন, আপনি সেখানে আরেকটু ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করলেন। আর যদি আপনি না পান তখন আপনি এটা ক্লেম করতে পারেন যে এই ধরনের সমস্যা নিয়ে আগে কখনো কাজ হয়নি, সুতরাং এটা আমি সলভ করার চেষ্টা করছি থ্রু আউট মাই থিসিস। সো যে কোনো কাজের আমার প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট। আপনার যখন প্ল্যানিং হয়ে যাবে এরপর ইউ উড পারফর্ম দি টাস্ক। শুধু প্ল্যান করে বসে থাকলে হবে না, ইউ হ্যাভ টু এক্সিকিউট ইউর প্ল্যান। এখন আপনি যখন এক্সিকিউশনে যাবেন তখন আপনি দেখবেন যে আপনি অনেক প্রবলেমস ফেস করছেন। ধরেন আপনি যেভাবে আপনার থিসিসটা প্ল্যান করেছিলেন সেভাবে জিনিসটা এক্সিকিউটেড হচ্ছে না, তখন আপনি আবার রিভার্স ব্যাক করবেন আপনার প্ল্যানিং স্টেজে। প্ল্যানিং স্টেজে আপনি কিছু চেঞ্জেস আনবেন, কিছু ইমপ্রুভমেন্টস আনবেন, দেন अगेन গো টু দ্য ডু সেকশন। ডু সেকশনে যাওয়ার পর আপনি কাজ করবেন, দেখবেন যে এখন আপনি ঠিকমতো কাজ করতে পারছেন। এরপরে আপনার শুধু কাজ করলেই হবে না, কাজটা ঠিকমতো এফেক্টিভলি হয়েছে কিনা সেটা আপনাকে চেক করতে হবে চেক স্টেজে। চেক স্টেজে আপনি দেখবেন যে এফেক্টিভনেস অফ দ্য প্ল্যান, যে প্ল্যানটা আপনি করেছেন, যেটা আপনি চিন্তা করেছেন, সেই প্ল্যানটা ওইভাবে এক্সিকিউট হয়েছে কিনা, কতটুকু হয়েছে, কতটুকু এক্সিকিউট হয়নি, কতটুকু ফেল করেছেন, সবগুলো আপনি চেক করলেন। এরপরে আপনি যখন দেখলেন যে না, আমার সেকেন্ড স্টেজে দেখলাম যে আমার এখানে কিছু ইমপ্রুভমেন্টের জায়গা আছে। একটা জিনিস মনে রাখবেন, যত বড় কোম্পানি হোক না কেন বা যত বড় ব্র্যান্ড হোক না কেন, কোনো ব্র্যান্ডই কখনো ফার্স্ট রানে সাকসেসফুল হয় না, বা কোনো ব্র্যান্ডের কোনো একটা প্রজেক্ট কিন্তু ফার্স্ট রানে সাকসেসফুল হয় না। আপনারা অনেকে আমি দেখেছি যে যখন হচ্ছে আপনাদের প্রি ডিফেন্স চলে, প্রি ডিফেন্সের আপনারা যখন টিচাররা কারেকশন দেন যে এই জায়গাতে কারেকশন করতে হবে, এই জায়গায় এটা দরকার, এটা এখানে তোমাদের হয়নি, অনেক স্টুডেন্টরা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। অনেকে মনে করে যে আমি 6 মাস একটা জিনিস নিয়ে কাজ করলাম, আমার তো প্ল্যানটা ঠিকমতো এক্সিকিউটেড হলো না, তার মানে আমার থিসিসটা মনে হয় ভালো না। আমি জানি না স্টুডেন্টরা কেন এটাতে গিভ আপ করে দেয়। এটা খুবই নরমাল, যেটা বললাম যে বড় বড় যে ব্র্যান্ড তারাও কখনো ফার্স্ট অ্যাটেম্পটে কিন্তু সাকসেসফুল হয় না। খুব রেয়ার কেস যে কেউ ফার্স্ট অ্যাটেম্পটে সাকসেসফুল হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমার প্ল্যানিং এ কিন্তু একটা ড্রাস্টিক চেঞ্জেস আসে, এবং এটা আমি তখনই বুঝতে পারবো যখন আমি ডু স্টেজে থাকবো। কাজ করতে গেলে বুঝবো যে এই জায়গাতে আমার একটু সমস্যা আছে, এই জায়গাটাতে আমার আবার কিছু রিভিশন আনতে হবে। সো সেটা করার পরে আপনি চেক করলেন, চেক করার পর যখন আপনি কিছু কারেকশন আপনি পেলেন, সেই কারেকশন গুলোকে এক্সিকিউট করার স্টেজের নাম হচ্ছে অ্যাক্ট।
এবং এই অ্যাক্ট স্টেজেও যদি আপনি ফেল করেন, মানে এখানে একটা জিনিস হচ্ছে আমি প্ল্যান স্টেজেও ফেল করতে পারি, ডু স্টেজেও ফেল করতে পারি, চেক স্টেজেও ফেল করতে পারি। ধরেন আপনি তিনটা এক্সিকিউট করে আসার পরে যদি অ্যাক্ট স্টেজে ফেল করেন, তখন কিন্তু আপনি আবার চলে যাবেন প্ল্যানিং স্টেজে। মানে জিনিসটা একটা সাইকেলের মতো, এই কারণে ওর নাম হচ্ছে সাইকেল। একটা সাইকেলের মতো যে আমি যদি একটা জায়গায় যদি আমি ভুল করি বা এই জায়গায় যদি আমার কিছু প্রবলেম অ্যারাইজ করে, আই ক্যান সিম্পলি বাউন্স ব্যাক টু দ্য প্রিভিয়াস স্টেজ। সো প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট, এটা হচ্ছে ওয়ান অফ দ্য সিম্পলেস্ট ফিলসফি, অ্যানাদার সিম্পলেস্ট ফিলসফি আফটার কাইজেন। এটা হচ্ছে পিডিসিএ সাইকেল। এবং আমরা এখানে একটা জিনিস ছোট্ট করে খেয়াল করি, এটা কিন্তু আবার পড়ে গেছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের আন্ডারে। আগে যা যা টুল আপনাদের দেখাইছি ইনক্লুডিং বেসিক টুলস, একটু মনে করে দেখেন, ওগুলা ছিল কন্টিনিউয়াল। আর এই পিডিসিএ হচ্ছে কন্টিনিউয়াস। কেন কন্টিনিউয়াস এটা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। এখানে কোনো কিছু আসলে ড্রাস্টিকলি হবে না যে আপনি প্ল্যানিং করে ফেললেন, পরের দিন ডু করলেন, পরের দিন চেক করলেন, পরের দিন অ্যাক্ট করলেন। এটা কখনোই কন্টিনিউয়াল হওয়া সম্ভব না। এটা কন্টিনিউয়াসই হবে। এমন হতে পারে যে ধরেন আপনি বিগত বছরে একটা প্রজেক্ট প্ল্যান করছেন, সেই প্রজেক্টের এক্সিকিউশনটা আপনার 1 বছর পরে হলো বা 2 বছর পরে হলো, এটা হতেই পারে। So there can be some sort of interval, there can be short interval, there can be long interval. So if any interval is there, then সেটাকে আমরা কন্টিনিউয়াস এর আন্ডারে ফেলে দিব। সো আমাদের এই পিডিসিএ টা হচ্ছে একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট প্রসেস। সবাইকে আমরা বুঝতে পেরেছি পিডিসিএ সাইকেলটা? স্টুডেন্ট আপনারা কি আছেন? Yes, ma'am. বুঝতে পারছেন পিডিসিএ সাইকেলটা? Yes, হ্যাঁ, ma'am. একটা কোয়েশ্চেন এখান থেকে এক্সপেক্ট করতে পারেন, সেটা হচ্ছে ধরেন আমি আপনাদেরকে বললাম যে কোন কোন টুলগুলো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের আন্ডারে যাচ্ছে এবং কোন কোন টুলগুলো কন্টিনিউয়ালের আন্ডারে যাচ্ছে, এক্সপ্লেইন করো। এরকম একটা কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। সো আপনারা যখন স্টাডি করবেন অবশ্যই দেখে নেবেন কোনগুলো কন্টিনিউয়াস হচ্ছে আর কোনগুলো কন্টিনিউয়াল হচ্ছে। আমরা কিন্তু এখন পর্যন্ত একটাই পেলাম কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের, দ্যাট ইজ পিডিসিএ সাইকেল। আচ্ছা, এখন আমরা আরেকটাতে চলে যাই, কোয়ালিটি সার্কেল। ওকে, কোয়ালিটি সার্কেল এটা একটু আমরা দেখি। A group of workers who do the same or similar work, who meet regularly to identify, analyze and solve work related problems. All right, আরেকটু দেখি, normally small in size, usually led by a supervisor or manager, and presents its solution to management to improve the performance of the organization and motivate employees. Operate on the principle that employee participation in decision making and problem solving improves quality of work. আচ্ছা, ওকে, আমরা একটু বুঝি কোয়ালিটি সার্কেল জিনিসটা কি। প্রথমত কোয়ালিটি সার্কেলের সাথে একটা জিনিস আপনাদের একটু কন্ট্রাডিক্টরি মনে হতে পারে, একটু অ্যাম্বিভেন্ট মনে হতে পারে, সেটা হচ্ছে কাইজেন। কাইজেনেও কিন্তু আমি একটু আগে বলেছি এটা হচ্ছে একটা ফিলোসফি যেটা হচ্ছে আমার প্রসেস ইমপ্রুভমেন্ট এনশিওর করে বাই এলিমিনেটিং ওয়েস্ট। প্রসেস ইমপ্রুভমেন্ট এনশিওর করে বাই এলিমিনেটিং ওয়েস্ট। তাহলে এখন আমি যে কোয়ালিটি সার্কেলের ডেফিনেশনটা বললাম, এটা পড়েও আপনাদের সিমিলার মনে হতে পারে বা সিমিলার সাউন্ড করতে পারে যে এখানেও আমরা একটা গ্রুপ অফ ওয়ার্কার, মানে একটা ফাংশনাল টিম নিয়ে কাজ করব, বা হ্যাঁ একটা ফাংশনাল টিম নিয়ে কাজ করব, সেই ফাংশনাল টিম এনশিওর করবে আমার কোয়ালিটি এনশিওর হচ্ছে কিনা। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কাইজেন এন্ড কোয়ালিটি সার্কেল? মেইন বুঝার জিনিস আসলে এইটাই। এবং এখান থেকে কিন্তু এরকমই কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ দ্য থিন ডিফারেন্স বিটুইন কাইজেন এন্ড কোয়ালিটি সার্কেল। সো আমরা একটু বোঝার চেষ্টা করি কাইজেনে কি কি ছিল। কাইজেনকে আমি বলেছিলাম এটা হচ্ছে এখানে যে টিমটা কাজ করবে সেই টিমটা হচ্ছে ক্রস ফাংশনাল টিম। তার মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে একজন করে রিপ্রেজেন্টেটিভ থেকে একটা টিম ফর্ম করবে, সেটাকে আমরা বলি ক্রস ফাংশনাল টিম। আর কোয়ালিটি সার্কেল হচ্ছে একটা ডেডিকেটেড টিম, ঠিক আছে, একটা ডেডিকেটেড টিম, যে টিমটার শুধুমাত্র কাজ হচ্ছে কোয়ালিটি এনশিওর করা। শুধুমাত্র তার কাজ হচ্ছে প্রতি একটা সার্টেন টাইম পরপর যে ইন্সপেকশন করা, সেখানে ঠিকঠাক মতো কোয়ালিটি এনশিওর হচ্ছে কিনা
সেটা আমার দেখা, পর্যবেক্ষণ করা, মনিটরিং করা, এটাই হচ্ছে কোয়ালিটি সার্কেল। তাহলে প্রথম ডিফারেন্সটা আমরা বুঝলাম যে কাইজেনের ক্ষেত্রে জিনিসটা ছিল ক্রস ফাংশনাল, আর কোয়ালিটি সার্কেলের ক্ষেত্রে এটা হচ্ছে ডেডিকেটেড। সেম মানে একটা টিম থাকবে যে টিমের দায়িত্বই হচ্ছে কোয়ালিটি এনশিওর করা। যেমন আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু এরকম একটা টিম বা অফিস আছে, এটাকে আমরা বলি হচ্ছে আইকিউএসি। আইকিউএসি ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল, আইকিউএসি। এই আইকিউএসির কাজ হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে প্রত্যেক ডিপার্টমেন্টে আমরা যে কোর্সগুলো নিচ্ছি সেই কোর্সগুলো আপ টু দ্য মার্ক কন্টেন্ট আমরা পড়াচ্ছি কিনা, স্টুডেন্টসদের ইভ্যালুয়েশন ঠিকমতো হচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে সেমিস্টার শেষে আইকিউএসসি তে রিপোর্ট করতে হয়। আইকিউএসসি এনশিওর করে যে আমাদের এইখানটাতে আউটকাম বেসড এডুকেশনটা এনশিওর হচ্ছে কিনা। সো দেখেন এটার একটা চমৎকার উদাহরণ হচ্ছে আইকিউএসি, যে আইকিউএসি এর দায়িত্বই হচ্ছে কোয়ালিটিটা নিশ্চিত করা, এবং তারা এখানে আর অন্য কোনো কাজ করে না, তারা শুধুমাত্র কোয়ালিটি নিয়েই কাজ করে। সো এখানে আমার কাইজেনের ক্ষেত্রে যেটা বলেছিলাম এটা হচ্ছে একটা কন্টিনিউয়াল প্রসেস ছিল, ওয়ারএস কোয়ালিটি সার্কেল যেটা, যদিও এটা এখানে মেনশন করা নেই বাট আমি বলে দিচ্ছি, কোয়ালিটি সার্কেল যেটা সেটা কিন্তু একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট প্রসেস। তাহলে কাইজেন ছিল কন্টিনিউয়াল আর কোয়ালিটি সার্কেল ছিল কন্টিনিউয়াস। কাইজেনে আমি বলেছিলাম যে এটা শর্ট টার্ম প্রসেস, ইট ক্যান টেক আপ টু 2 to 10 days, আর কোয়ালিটি সার্কেল এটা কিন্তু একটা লং টার্ম প্রসেস, যেটা যেটা আমি বলেছি যে যখন হচ্ছে সেমিস্টার শেষ হয় তখন হচ্ছে আমাদের এই আইকিউএসসি অফিস থেকে বিভিন্ন ট্রেনিং এর আয়োজন করা হয়, আমাদের বিভিন্ন ডেডলাইন সেট করা হয় যে এই ডেডলাইনের মধ্যে আমাদেরকে কোর্সের যাবতীয় যত ফাইলস আছে সবকিছু জমা দিতে হবে। সো এটাকে আমরা বলছি কোয়ালিটি সার্কেল, এন্ড ইট ক্যান টেক আপ টু 6 months, 3 to 6 months। তারপরে কাইজেনের ফিলসফি ছিল আমরা এখানে চেঞ্জেস আনবো, যে ধরেন কাইজেনের হাতে এই পাওয়ারটা আছে, আপনি ধরেন, আমি যদি একটু সিম্পল ভাবে বোঝাই, ধরেন আমি একভাবে আপনাদেরকে পড়াচ্ছি, এখন যদি কাইজেন থেকে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে আপনি এইভাবে না পড়ায় আপনি অন্যভাবে পড়াবেন, আমি কিন্তু ইনস্ট্যান্টলি কাইজেনের ওই অর্ডারটা মানতে বাধ্য। এবং কাইজেন টিম থেকে আমাকে যদি বলে যে আপনাকে এই জায়গায় এটা এখন চেঞ্জ করতে হবে, আমি কিন্তু চেঞ্জ করব, মানে ওরা আমাকে সিম্পলি অর্ডার দিবে যে ইউ শুড মেক দ্য চেঞ্জেস রাইট নাও। বাট কোয়ালিটি সার্কেলে যে অ্যাকশনস গুলো আসে সেগুলো হচ্ছে রেকমেন্ড করে যে আপনি এই জায়গাতে এই ইমপ্রুভমেন্টটা আনতে পারেন, কারণ কোয়ালিটি সার্কেল থেকে যে সাজেশনটা আসে বা রেকমেন্ডেশনটা আসে এটা কিন্তু ইট ক্যান টেক সাম টাইম টু মেক ইট হ্যাপেন। তো এটার জন্য আমাদের কি করতে হয়, তাদের অ্যাকশনটাকে নোট ডাউন করতে হয় এবং পরবর্তীতে আমরা সেই জায়গাতে ইমপ্রুভমেন্ট আনবো, যে ঠিক আছে কোয়ালিটি সার্কেল থেকে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আইকিউএসসি থেকে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সুতরাং আমাকে এটা এভাবেই করতে হবে। কাইজেন হচ্ছে ডিল করে এন্টায়ার প্রসেস নিয়ে, যেটা আমি একটু আগে বলেছি, যে ধরেন টেক্সটাইল ডিপার্টমেন্ট থেকে একটা কমপ্লেইন আসছে, প্রক্টোরিয়াল ইস্যুস আসছে, অ্যারাইজ হয়েছে, নট নেসেসারি যে প্রক্টোরিয়াল টিমের যিনি টেক্সটাইল ডিপার্টমেন্ট থেকে যিনি শিক্ষক আছেন শুধু উনি জিনিসটা হ্যান্ডেল করবেন, এটা কখনোই হবে না। সকল প্রক্টোরিয়াল টিম মেম্বাররাই এই জিনিসটা তখন একসাথে অ্যাকশন নিবে। সো ইটস আ হোল প্রসেস। আর কোয়ালিটি সার্কেল হচ্ছে আমার সিঙ্গেল ইস্যুস নিয়ে ডিল করে। আমি যদি আরেকটু ক্লিয়ার আউট করি এই জায়গাটাতে, কাইজেন প্রত্যেকটা জায়গায় হস্তক্ষেপ করার অধিকার রাখে। ধরেন সেটা হতে পারে পড়ানো, সেটা হতে পারে প্রক্টোরিয়াল ইস্যু, সেটা হতে পারে ডিসিপ্লিনারি অ্যাকশন, সেটা হতে পারে আদার অ্যাক্টিভিটিস, কাইজেন যে কোনো জায়গায় ভূমিকা পালন করতে পারে। আর কোয়ালিটি সার্কেল কিন্তু ডেডিকেটেড থাকে, যেমন শুধুমাত্র এডুকেশন বা আউটকাম বেসড এডুকেশনের জন্য আমাদের আইকিউএসসি অফিস আছে, যে আইকিউএসসি অফিসের কাজই হচ্ছে আউটকাম বেসড এডুকেশনটা এনশিওর করা। তার মানে ওনারা হচ্ছে কোয়ালিটি সার্কেলে একটা সিঙ্গেল প্রজেক্ট নিয়ে কাজ করে, রাদার দেন দে ফোকাস অন দ্য এন্টায়ার থিং। সো এখানে একটা কিন্তু থিন ডিফারেন্স আছে। অ্যান্ড লাস্টলি যদি আমি বলি, কাইজেন ফোকাসড অন ইমপ্রুভিং অর এলিমিনেটিং ওয়েস্ট, ইমপ্রুভিং দ্য প্রসেস বাই এলিমিনেটিং ওয়েস্ট। তার শুধু কনসার্ন থাকবে যা কিছু আমার কাস্টমার পে করতে রাজি না আমি সেগুলোকে ওয়েস্ট ধরে নেব এবং সেগুলো আমার বাদ দিয়ে দিতে হবে। আর কোয়ালিটি সার্কেল হচ্ছে শুধুমাত্র ওয়েস্ট এলিমিনেশন দিয়ে যে প্রসেস ইমপ্রুভ করা যায় ব্যাপারটা আসলে তা না, এই ফিলোসফিতে কোয়ালিটি সার্কেল বিলিভ করে না।
কোয়ালিটি সার্কেল মনে করে যখন একটা প্রবলেম অ্যারাইজ করে, সেই প্রবলেমটাকে যদি আমি উইথ অল এসপেক্ট আমি যদি ঠিক করে ফেলতে পারি, সলভ করে ফেলতে পারি, তাহলে আমার সেই জায়গাতে কোয়ালিটি ইনশিওর হবে। সো গতবার আমার ঠিক মনে পড়ছে না আমি কি ফাইনালি দিয়েছিলাম না ক্লিয়ারেন্সের পরীক্ষায় দিয়েছিলাম, সরি এখানে তো ক্লিয়ারেন্স নাই আপনাদের, মানে কোন একটা পরীক্ষায় আমার ঠিক মনে পড়ছে না, আমি কোয়েশ্চেনটা দিয়েছিলাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স, একটা কেস স্টাডির মতো দিয়েছিলাম। সেই কেস স্টাডিতে আমি বলেছিলাম যে এখান থেকে আমাকে ইন্টারপ্রেট করে বলো যে কাইজেন এবং কোয়ালিটি সার্কেলের মধ্যে ডিফারেন্সটা কি। বিশেষ করেন এই সিম্পল জিনিসটা কেউ অ্যান্সার করতে পারে নাই, আমি জানি না কেন। খুবই সিম্পল একটা জিনিস যে কাইজেন হচ্ছে শর্ট টার্ম প্রসেস, কোয়ালিটি সার্কেল হচ্ছে লং টার্ম প্রসেস। কাইজেন হচ্ছে ক্রস ফাংশনাল টিম নিয়ে কাজ করে, কোয়ালিটি সার্কেল হচ্ছে একটা ডেডিকেটেড টিম নিয়ে কাজ করে। কাইজেন হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াসলি আমার অ্যাকশন চেঞ্জেস আনে, আর কোয়ালিটি সার্কেল হচ্ছে অ্যাকশন চেঞ্জের রেকমেন্ডেশন করে যে আচ্ছা এই জায়গাটায় আমি রেকমেন্ড করলাম, এই জায়গাটায় তুমি ইমপ্রুভমেন্ট আনতে পারো। কাইজেন হচ্ছে পুরো প্রসেসটাকে নিয়ে ডিল করে, ওয়ারএস কোয়ালিটি সার্কেল শুধু ডেডিকেটেড প্রজেক্ট নিয়ে ডিল করে একটা একটা করে। কাইজেন হচ্ছে ওয়েস্ট এলিমিনেশনে ফোকাস করে, আর কোয়ালিটি সার্কেল হচ্ছে প্রবলেমটা রিজলভ করার ক্ষেত্রে চেষ্টা করে। আমরা কি বুঝতে পেরেছি কোয়ালিটি সার্কেল আর কাইজেনের ডিফারেন্সটা? ম্যাম আমার জি একটু ম্যাম। কন্টিনিউয়াল আর কন্টিনিউয়াস একটু মানে কনফিউশন হচ্ছে। কন্টিনিউয়ালে ইন্টারভ্যাল থাকার কথা না, আর কন্টিনিউয়াস তো একেবারে কন্টিনিউয়াস প্রসেস, এখানে তো ইন্টারভ্যাল থাকবে না। আচ্ছা আমি একটু বলছি। আচ্ছা আমাদের এখানে আজান দিচ্ছে, আজানটা শেষ হলে আমি আবার শুরু করছি, আমি একটু ব্রেক নিচ্ছি। শোনা যাচ্ছে আমাকে? ইয়েস ম্যাম। আচ্ছা হ্যাঁ, আপনি যে পয়েন্টটা রেজ করেছেন থ্যাংক ইউ। আমি মনে হয় উল্টাটা বলে আসছি এতক্ষণ। যেটা হচ্ছে উনি ঠিকই বলেছেন যে কন্টিনিউয়াল মিন্স এখানে হচ্ছে আমার ইন্টারাপশন থাকবে, আর কন্টিনিউয়াস মিন্স এখানে কোনো ইন্টারাপশন থাকবে না। তার মানে আমি যে 7টা 8টা বেসিক টুলস দেখিয়েছিলাম ইনক্লুডিং দ্য কাইজেন এবং হচ্ছে হ্যাঁ কাইজেন, এই 9টা টুল হচ্ছে আমার কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টে ফোকাস করে। কন্টিনিউয়াল মিন্স এখানে আমার একটা ইন্টারাপশন এক্সিস্ট করতে পারে। আর পিডিসিএ সাইকেল যেটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস, এখানে আমার কোনো ইন্টারাপশন থাকবে না। প্ল্যানিং এর পর ডু এর পর চেকের পর অ্যাক্ট। তবে এখানে একটা জিনিস আমি আসলে মাল্টিপল জায়গায় আসলে আমি দেখেছি, মানে হাসিন স্যারের বইয়ের বাহিরেও আমি কয়েকটা জায়গায় আমি দেখেছি ইটস নট নেসেসারি যে আমার পিডিসিএ সাইকেলে আসলে কোনো যে ইন্টারভেল থাকতেই পারবে না। একটা প্রজেক্টে ধরেন আমি যখন এক্সিকিউশন করব তখন সেখানে কিন্তু আমার কিছু ইন্টারভেল আসতেই পারে। এটা ন্যাচারাল ক্যালামিটিসের জন্য হতে পারে, কিংবা আমার হয়তো বাজেটারি ইস্যুজের জন্য হতে পারে, যে কোনো কারণে আমার এখানে একটা ইন্টারভেল আসতে পারে। তো আমরা যখন পিডিসিএ কে আসলে কন্টিনিউয়াস বলছি, কন্টিনিউয়াসে আমি যখন একটা প্ল্যান দিব, যেমন আমি জানি না আপনারা কি আমাদের যে অস্টেজে বিভিন্ন প্রজেক্টের জন্য যে মাঝে মাঝে আসে যে এআইআরজি প্রজেক্ট, কিংবা ধরেন যে স্টুডেন্টদের যে একটা ইয়ে আছে, স্টুডেন্টদের জন্য যে একটা প্রজেক্টের আয়োজন করে ইউনিভার্সিটি, সেখানে আমরা যখন অ্যাকশন প্ল্যানটা জমা দিই যে আমরা আসলে আমাদের প্রজেক্টের এই ডিউরেশনটা এতদিন হবে, আমাদের কিন্তু সেই ইন্টারভেল পিরিয়ডটাকেও কিন্তু সেই ডিউরেশনের মধ্যে ইনক্লুড করে দিতে হয়। যে আমি একটা জিনিস প্ল্যান করছি, ধরেন আমি এখানে একটা ম্যাটেরিয়ালে কাজ করব, সেই ম্যাটেরিয়ালটার এই ফাংশন থাকবে, এখন এই ম্যাটেরিয়ালটা আমার মালয়েশিয়া থেকে আনতে হবে। তো একটা ম্যাটেরিয়াল মালয়েশিয়া থেকে আনা, মানে মালয়েশিয়া থেকে পারচেজ করা থেকে শুরু করে আমার হাতে পৌঁছানো পর্যন্ত এখানে কিন্তু একটা সার্টেন টাইম অ্যারাইজ হতে পারে। তো এই যে টাইমটা আমার লাগছে, এই টাইমে কিন্তু আমি অন্য কোনো কাজ করতে পারবো না। সো আমার যখন পিডিসিএ সাইকেল বা আপনি যখন কোনো একটা অ্যাকশন প্ল্যান সাবমিট করবেন, সেখানে কিন্তু আমাকে ইন্টারভেলের টাইমটা সহ কিন্তু বলে দিতে হবে যে এই জায়গাতে আমার একটা ইন্টারভেল থাকবে, এই জায়গাতে আমার একটা বিরতি থাকবে, সেই বিরতির মধ্যে কিন্তু আমি আমার ম্যাটেরিয়ালটা আনতে হবে, আমি এই জায়গায় তখন আর কোনো কাজ করতে পারবো না। তো যদি আপনি ইন্টারভেলটা মানে মেনশন করে দেন, তখন কিন্তু আমার সেই ইন্টারভেলটাকে ধরেই কিন্তু পুরো প্ল্যানটা বা পুরো সাইকেলটা কিন্তু সেট হচ্ছে। তখন সেই অ্যাসপেক্টে আমরা সেটাকে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বলতে পারি। আর যদি আপনি এটা না করে, যদি পিডিসি এর ক্ষেত্রে আপনি যদি ভাগ ভাগ করে বলে দেন যে প্ল্যান করলাম, দেন আমার এটা প্ল্যানিংটা আমি 2 বছর
পরে এক্সিকিউট করব, তখন কিন্তু সেই জিনিসটা আমার কন্টিনিউয়াস থাকছে না, তখন কিন্তু সেটা কন্টিনিউয়াল হয়ে যায়। সো এই জায়গাটা আসলে একটু কন্ট্রাডিক্টরি, আর যেটা বললাম একটু কনফিউশন হয়ে যায়, আমার ক্ষেত্রেও যেটা হয়ে গেছে মাত্র। সো আপনারা যেহেতু হাসিন স্যারের বইটা আমরা ফলো করছি এবং হাসিন স্যারের বইয়ে পিডিসিএ সাইকেলকে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের আন্ডারে রেখেছে, সো আমরা আসলে এটাকে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টই ধরবো। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইন আ সেন্স যে আমরা যদি আমাদের পিডিসি এর মধ্যে যদি কোনো ইন্টারভেল আসার প্রয়োজন পড়ে বা যদি কোনো এমন কোনো সার্টেন পিরিয়ড থাকে যেখানে আসলে আমি ওই কাজটা চাইলেও এক্সিকিউট করতে পারবো না, আই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট, তখন আমাদের ওইটাকে এই পিডিসি এর মধ্যে ইনক্লুড করে দিতে হবে। যদি আমি ইন্টারভেলটা সেখানে ইনক্লুড করে দিই, দেন সেটাকে আমরা একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের আন্ডারে ফেলতে পারছি। আদার দেন দ্যাট আমার এখানে কিন্তু কাইজেন এবং প্রিভিয়াস ক্লাসে যে 8টা টুল পড়িয়েছিলাম এগুলো হচ্ছে কন্টিনিউয়াল। কন্টিনিউয়াল স্ট্যান্ডস ফর যে আমার সেখানে ইন্টারভেল পিরিয়ড থাকবে, একটা সার্টেন টাইম পর পর কাজ হবে, কন্টিনিউয়াল। আর কন্টিনিউয়াস স্ট্যান্ডস ফর যে আমার এখানে কোনো ইন্টারভেল থাকবে না, অলদো যদি ইন্টারভেল থাকে সেটাকে আমার প্ল্যানের মধ্যে ইনক্লুড করে দিতে হবে। তো যিনি আমাকে বলেছেন তাকে অনেক ধন্যবাদ, জিনিসটা আসলে আমার একটু স্লিপ অফ টাং হয়ে গিয়েছিল। সো আমরা যদি এখন কোয়ালিটি সার্কেলের ক্ষেত্রেও আসি, কোয়ালিটি সার্কেলের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে 3 to 6 মান্থসের একটা টাস্ক। তো এখানেও আসলে কনসেপ্টটা তাই যে এটা আসলে আমরা কোনো কোনো ক্ষেত্রে কন্টিনিউয়াস বলতে পারি, কোনো কোনো ক্ষেত্রে কন্টিনিউয়াল বলতে পারি। কন্টিনিউয়াল তখন বলবো যদি আমার ইন্টারভেলটা থাকে, ইন্টারভেলটাকে আমি যদি ইনক্লুড না করি আমার প্ল্যানে তখন সেটা হয়ে যাবে কন্টিনিউয়াল, আর যদি আমি আমার ইন্টারভেলটাকে ইনক্লুড করি তখন সেটা হয়ে যাবে কন্টিনিউয়াস। সো আমাদের হাসিন স্যারের বই এগেইন এটাকে কন্টিনিউয়াস হিসেবে রেখেছে, সো এটাকেও আমরা কোয়ালিটি সার্কেলটাকেও আমরা আসলে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হিসেবে কাউন্ট করব। এবং এখানে দেখেন কোয়ালিটি সার্কেলের একটা মোটো আছে, মোটোটা হচ্ছে ইট ইজ বেটার ফর 100 পিপল টু টেক ওয়ান স্টেপ দেন ফর 1 পার্সন টু টেক 100। আসলেই কিন্তু তাই, আপনি যখন একটা গ্রুপ ওয়ার্ক করেন দেখবেন যে গ্রুপের মধ্যে ধরেন 3জন মেম্বার, একজন সে অনেক কাজ করছে আর 2জন কোনো কাজই করছে না, তখন কিন্তু দেখবেন যে সেই গ্রুপের যে আউটকাম, আর ধরেন একটা গ্রুপ প্যারালালি একটা গ্রুপ 3জনই আমার ইকুয়ালি কাজটা ভাগ ভাগ করে নিয়েছে এবং ইকুয়ালি কাজটা করছে, তখন সেখানের আউটকামটা আপনারা দেখবেন। সো এটাই আসলে কোয়ালিটি সার্কেলের উদ্দেশ্য, যে একজন ব্যক্তি যদি 100টা স্টেপ নেয় সেটা থেকে যত না ইমপ্রুভমেন্ট আসে, 100 জন ব্যক্তি যদি প্রতিদিন একটা একটা করে স্টেপ নেয় সেটা থেকে কিন্তু আমার ভাস্ট ইমপ্রুভমেন্ট অ্যারাইজ করে। সো এখানে আসলে আমাদের এই স্লাইডটা থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে কাইজেন এবং কোয়ালিটি সার্কেলের মধ্যে ডিফারেন্সটা। আপনারা প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেনগুলো একটু দেখবেন, সেখানে আমি আমার মনে পড়ছে না আমি কি ফাইনালে দিছিলাম নাকি আমি মিডে দিছিলাম, কোনো একটা টাইমে আমি একটা কেস স্টাডি দিয়ে আমি হচ্ছে কাইজেন আর কোয়ালিটি সার্কেলের মধ্যে ডিফারেন্সটাকে আমি ডিটারমাইন করতে বলছিলাম, এটা কেউই আসলে ঠিকমতো লিখতে পারে নাই। সো এটা আপনারা একটু মাথায় রাখবেন। আমি কি বোঝাতে পেরেছি কোয়ালিটি সার্কেল পর্যন্ত? ম্যাডাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ম্যাডাম হ্যাঁ বলেন। ম্যাডাম ওই যে কোয়ালিটি সার্কেলের ক্ষেত্রে যে বলছি যে রিজলভ প্রবলেম অল এক্সপেক্টের যে আমি সলভ করব, এটা কি এরকম হতে পারে? আচ্ছা, রিজলভ প্রবলেম, অলরাইট, আমি এটা আরেকটু বোঝাই। ধরেন একটা জায়গায় আপনি দেখছেন যে একটা প্রবলেম বারবার অ্যারাইজ করছে, বা একটা প্রবলেমের কথা বাদ দেন, ধরেন আপনি দেখছেন যে একটা সেমিস্টারে একটা আইকিউএস এর কাছে একটা রিপোর্ট আসলো যে একটা সেমিস্টারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের রেজাল্ট খারাপ হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা কোর্সের রেজাল্ট খারাপ হয়েছে, কথার কথা। তো এখন আইকিউএসি বা কাইজেনের কথায় যদি আসি, কাইজেন হলে জিনিসটা কিভাবে সলভ করতো? কাইজেন কি করতো? কাইজেন হচ্ছে পরবর্তী সেমিস্টারের জন্য একটা অ্যাকশন প্ল্যান সেট করতো, 2 থেকে 10 দিনের ব্যবধানে একটা হচ্ছে মনিটরিং টিম সেট করতো। বা আমি আরেকটু সহজ করে বলি, ধরেন একটা সেমিস্টারের প্রচুর প্রক্টোরিয়াল ইস্যুজ অ্যারাইজ হয়েছে, ঠিক আছে, মানে প্রতি দেখা গেছে যে কোনো একটা বা 2টা ডিপার্টমেন্ট থেকে প্রচুর কমপ্লেন গিয়েছে প্রক্টর অফিসে, তাহলে কাইজেন হলো যেটা করতো পরবর্তী সেমিস্টারের জন্য প্রতি উইকের একটা অ্যাকশন প্ল্যান সেট করতো। ধরেন প্রতি উইকে কোনো কি কি আপনার কোনো স্টুডেন্ট, পার্টিকুলার কোনো স্টুডেন্ট বা কোনো ব্যাচ কোনো আনফেয়ার মিনস করেছে কিনা, কোনো ধরনের ডিসিপ্লিনারি অ্যাকশনের সাথে তারা জড়িত ছিল কিনা,
সেগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলোকে ইনস্ট্যান্টলি সলভ করা, এটা হচ্ছে কাইজেনের কাজ। আর কোয়ালিটি সার্কেলের আমি যদি দায়িত্বটা কোয়ালিটি সার্কেলকে দিই, কোয়ালিটি সার্কেল তখন কি করবে? কোয়ালিটি সার্কেল এখানে হয়ে যাবে তখন পুরো প্রক্টর অফিস। প্রক্টর অফিসের কাছে ধরেন একটা ড্রাস্টিক কমপ্লেন আসছে কোনো একটা সেমিস্টারে, যে এরকম একটা ডিপার্টমেন্ট এরকম হিউজ একটা মানে অকারেন্স করে বসেছে। তখন প্রক্টোরিয়াল টিম কি করবে? একটা অ্যাকশন প্ল্যান সেট করবে ওই পার্টিকুলার সমস্যাটাকে সমাধান করার জন্য। যে ওই যে অকারেন্সটা পার্টিকুলার ডিপার্টমেন্ট করেছে, সেই অকারেন্সটাকে আমার মিটিগেট করে যে অপরাধ করেছে তাকে আমার শাস্তি দিতে হবে। এটা হচ্ছে কোয়ালিটি সার্কেলের কাজ। কোয়ালিটি সার্কেল প্রবলেম অ্যারাইজ করেছে, সেই প্রবলেমটাকে রিজলভ করে। আর কাইজেন হচ্ছে এনশিওর করে ভবিষ্যতে যাতে এই ধরনের প্রবলেম অ্যারাইজ না করে। বা আমি যদি আরেকটু ক্লিয়ার করে দিই, কাইজেন হচ্ছে কোনো একটা সমস্যাকে ছোট থাকতে সমাধান করে ফেলে। কোনো একটা সমস্যা ছোট অবস্থায় আছে, সেটাকে ছোট অবস্থায় সমাধান করে ফেললাম। আর কোয়ালিটি সার্কেল হচ্ছে যখন অনেকগুলো ছোট সমস্যা থেকে একটা বড় সমাধানের ছোট সমস্যা থেকে একটা বড় সমস্যা সৃষ্টি হয়, সে বড় সমস্যাটাকে সমাধান করা। এটা হচ্ছে কোয়ালিটি সার্কেলের কাজ। কাইজেন হচ্ছে কাইন্ড অফ লাইক হচ্ছে আমার রিপেয়ার, কোনো একটা সমস্যা হলো, সেই সমস্যাটাকে মেইনটেনেন্সের মাধ্যমে সমস্যা আসার আগে সেটা সমাধান করার চেষ্টা করছে। আর কোয়ালিটি সার্কেল হচ্ছে ধরেন আমার কোনো একটা জিনিস নষ্ট হলো, সেই নষ্ট জিনিসটাকে রিপেয়ার করার দায়িত্ব নিয়েছে কোয়ালিটি সার্কেল। আমি কি বুঝাতে পেরেছি যিনি কোয়েশ্চেন করেছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা কোয়েশ্চেন করছেন, কথা বলছেন, ক্লাসটা নিতে বেশ ভালো লাগছে। আচ্ছা, এবার চলে আসি বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, আমাদের সেকেন্ড লাস্ট ফিলসফি বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং। এটাকে সংক্ষেপে আমরা বলি হচ্ছে বিপিআর। আচ্ছা, এটা আসলে টিকিউএম এর সাথে একটা বড় ধরনের পার্থক্য আমার বিপিআর এর সাথে আছে। বিপিআর এর সাথে আমার পার্থক্যটা কি সেটা বলার আগে আমি আগে বিপিআর জিনিসটা কি সেটা বোঝাই। ধরেন আপনার কাছে, আপনি অনেক বড় মাপের একজন ব্যবসায়ী, আপনার অনেক টাকা আছে, আপনি দেখতেছেন যে একটা জায়গায় সমস্যা হচ্ছে। ধরেন আমাদের অস্টের হিসাবে আসি, ধরেন অস্টের এই জায়গায় প্রবলেম হচ্ছে। এখন বিপিআর এর কনসেপ্টটা হচ্ছে আমি পুরা অস্টটাকে ভেঙে নতুন করে আবার অস্ট তৈরি করব, নতুন করে আবার আমি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব, নতুন করে আমি আবার ইউনিভার্সিটি তৈরি করব। মানে একদম ড্রাস্টিক একটা চেঞ্জ, ড্রাস্টিক্যালি আমি পুরা জিনিসটা, পুরা সিস্টেমটাকে আমি চেঞ্জ করে শুরু থেকে আবার তৈরি করে একদম নতুন করে আমি আবার শুরু করব। এটাকে বলে হচ্ছে বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং। এবং আপনারা যদি একটু খেয়াল করেন, এতদিন পর্যন্ত আমি যে টিকিউএম এর যে কনসেপ্টগুলো নিয়ে কথা বলেছি, সেখানে আসলে জিনিসটা কি ছিল? সেখানে জিনিসটা ছিল আমার যা সমস্যা আছে, এখন আমি তো আর সমস্যা থাকলে ধরেন আমার দাঁতে প্রবলেম হয়েছে, আমি ধরেন যদি পুরো দাঁতটা ফেলে দিই সেটা হচ্ছে বিপিআর। আর ধরেন আমার যদি দাঁতে সমস্যা হয়ে থাকে, সেটাকে যদি আমি দাঁতটা এক্সিস্টিং দাঁতটাকে রেখেছি, দাঁতের উপরে যদি আমি কাজ করে দাঁতটাকে এক্সিস্টিং দাঁতটাকে ঠিক করার চেষ্টা করি, সেটা হচ্ছে টিকিউএম। তাহলে আমরা এখানে আসলে কনসেপ্টটা দিয়ে বুঝতে পারছি যে টিকিউএম আর বিপিআর এর মধ্যে একটা বড় ধরনের পার্থক্য আছে। টিকিউএম হচ্ছে ইনক্রিমেন্টাল। ইনক্রিমেন্টাল মিন্স আমার ধাপে 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 আমি ইমপ্রুভমেন্ট আনবো এক্সিস্টিং জিনিসকে হাতে রেখে, এবং সেটা কন্টিনিউয়াস হতে পারে, কন্টিনিউয়াল হতে পারে, দুটোর যে কোনোটা হতে পারে। মানে আমার উদ্দেশ্য থাকবে আমি কোনো কিছুকে ফেলে দিব না, আমার যা হাতে আছে সেই জিনিসের মধ্যে আমার সমস্যা হয়েছে, আমার পরিবারে ঝামেলা হয়েছে, আমার পরিবারকে তো আমি এখন ত্যায্য করতে পারবো না, তো আমার পরিবারের সমস্যাকে আমি পরিবার ঠিক রেখে সমাধান করব, এটা হচ্ছে টিকিউএম। বাট বিপিআর হচ্ছে না, আমার যদি কোনো সমস্যা অ্যারাইজ করে আমাকে একটা র্যাডিক্যাল চেঞ্জ এই জায়গায় আনতে হবে, এবং আমাকে শুরু থেকে জিনিসটা স্টার্ট করতে হবে, শুরু থেকে আমি
একদম সবকিছু ভেঙে চুরে দিয়ে নতুন করে আমি আবার সবকিছু স্টার্ট করব। এবং বিপিআরটা হচ্ছে একটা ওয়ান টাইম অ্যাপ্রোচ, যে আমি ধরেন একটা জিনিস আমার কাজ করছে না, ফেল করে গেছে, আমি এটাকে নতুন করে আবার স্টার্ট করব। নতুন করে আমি প্রিভিয়াসটাকে টোটালি বাদ দিয়ে নতুন করে আমি আবার এই জায়গায় ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করব। এখন এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে বিপিআর জিনিসটা হয়তো আপাত দৃষ্টিতে শুনে মনে হচ্ছে এটাই তো সবচেয়ে এফেক্টিভ, এটাই তো সবচেয়ে ভালো, আমার সমস্যা নিয়ে যেখানে সমস্যা হচ্ছে সেটাকে রেখে আর লাভ কি, আমি একদম নতুন থেকেই শুরু করি। কিন্তু ওই যে আমি ফার্স্ট ক্লাসে যেটা বললাম, আপনি 100% কোয়ালিটি এনশিওর করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি কোয়ালিটি চান, কোয়ালিটি দিতে চান, আপনাকে সেভাবে কিন্তু ইনভেস্টমেন্টও করতে হবে, অর্থাৎ আপনাকে এখানে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। এখন ধরেন বিপিআর যদি আপনি করতে চান, প্রথমত আপনার দুটো জিনিস হাতে থাকতে হবে, একটা হচ্ছে আপনার রেপুটেশন, আপনি যদি অনেক ইটসেলফ আপনি যদি অনেক বড় একটা ব্র্যান্ড হন, আপনি এই কাজটা করতে পারেন, কারণ মানুষের আপনার উপর একটা আস্থা আছে। ধরেন আমি যদি এখন অ্যাপেলের কথায় আসি, ধরেন অ্যাপেলের কোনো একটা লাইক মডেল, ধরেন ম্যাকবুকের কথায় যদি আসি, ম্যাকবুকের এখন একটা চিপ ভার্সন তারা বের করেছে, ম্যাকবুক নিও। এখন ম্যাকবুক নিওর আমি যে কনফিগারেশনগুলো দেখলাম, আমার কাছে মনে হয়েছে যে ম্যাকবুক নিও ঠিক আছে, আমাদের বাংলাদেশি টাকায় আমি ৮০,০০০ থেকে ৯০,০০০ টাকায় একটা ম্যাকবুক পাচ্ছি, বাট আপনারা যদি ওটার কনফিগারেশনটা দেখেন, আমার কাছে ওটা কিন্তু ওয়ার্থ 80,000 to 90,000 মনে হয়নি। 60 হার্জ রিফ্রেশ রেট, তারপরে আরো অনেক মানে কনফিগারেশনগুলো অনেক লোয়ার ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এই টাকায় তো আমি একটা মোটামুটি অন্য ব্র্যান্ডের একটা ভালো ল্যাপটপ, তো আমি আরো ভালো কনফিগারেশন একটা ল্যাপটপ কিন্তু আমি পাবো। তো ধরেন অ্যাপেলের কোনো একটা মডেল তারা লঞ্চ করেছে, সেটা মার্কেটে ওয়ার্কআউট করলো না, তাহলে অ্যাপেল কি করতে পারে? অ্যাপেলের হাতে রেপুটেশন আছে, অ্যাপেলের হাতে টাকা আছে, অ্যাপেল ওই মডেলটাকে টোটালি বাদ দিয়ে অবসলিট করে দিয়ে নতুন করে আরেকটা কিছু লঞ্চ করতে পারে, এবং অ্যাপেল খুব ভালো করেই জানে যে ওই নতুন লঞ্চটা কেনার মতো মানুষ বা ফ্যান বেস তার আছে, তারা সেটা পারচেস করবে, তারা সেটার পিছনে অর্থও খরচ করতে পারবে, তাদের সেই ক্যাপাবিলিটি আছে, এবং তারা সেটা লঞ্চ করলে সেটা মোটামুটি যে ভালো করবে সেটার ব্যাপারেও তারা কনফিডেন্ট। কিন্তু যে সকল ছোট ছোট ব্র্যান্ড আছে, তাদের আসলে এই ধরনের অ্যাপ্রোচ নেওয়াটা কিন্তু এতটা সহজ না, তাদের জন্য আসলে টিকিউএমই ওয়ান অ্যান্ড অনলি অপশন। ধরেন আমার একটা ছোট ব্র্যান্ড এরকম একটা ল্যাপটপ রিলিজ করলো, nobody would be interested to purchase that। 70, 80, 80, 90,000 টাকার বাংলাদেশি টাকায় খরচ করে কেউ 60 হার্জের রিফ্রেশ রেটের ল্যাপটপ কেউ কিনবে না, কিন্তু অনেকে এটা কেনার জন্য বসে আছে, বিকজ ম্যাকবুক ওটা অ্যাপেল লঞ্চ করেছে। সো এই যে তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, সেই ব্র্যান্ড ভ্যালুর কারণে তারা এই ধরনের বিপিআর অ্যাটেম্পটগুলো তারা নিতে পারে। কিন্তু যে সকল ব্র্যান্ডগুলো ছোট ছোট বা যাদের হাতে আসলে ইনভেস্টমেন্টটা ওয়েস্ট করার মতো, ধরেন অ্যাপেল যদি এখন $1 বিলিয়ন একটা প্রজেক্টের পিছনে খরচ করে সেটা যদি ওয়েস্টও হয়, অ্যাপেলের কিচ্ছু যায় আসবে না, কারণ অ্যাপেল খুব ভালো করেই জানে অ্যাপেলের একটা ডেডিকেটেড ফ্যান বেস বা কাস্টমার বেস আছে, যারা আসলে দিন শেষে অ্যাপেলের প্রোডাক্ট পারচেস করে তাদের যে লস হয়েছে সেই লসের টাকাটা উঠায় ফেলবে। কিন্তু নর্মাল ব্র্যান্ডগুলো, ধরেন শাওমি কিংবা ভিভো বা ওপো, আমি কোনো ব্র্যান্ডকে ছোট করছি না, আমি আসলে অ্যাসপেক্টটা বলছি যে এই ব্র্যান্ডগুলো আসলে তাদেরকে আসলে প্রত্যেকটা জিনিস নেওয়ার সময়, প্রত্যেকটা প্রজেক্ট লঞ্চ করার সময় কিন্তু খুবই কেয়ারফুলি লঞ্চ করতে হয়, কারণ যারা ভিভো, ওপো বা শাওমি এই ব্র্যান্ডগুলোর যারা প্রেফার করে, তারা সবসময় একটা বাজেট ফ্রেন্ডলি হ্যান্ডসেট চায়। তাহলে এখন আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে আমার এখানে কাস্টমারের বেসটাই হচ্ছে যারা একটু বাজেটের মধ্যে একটা ভালো হ্যান্ডসেট যাচ্ছে। তাহলে আমি যখন বাজেটের মধ্যে কাস্টমারকে হ্যান্ডসেট দিব, আমারও অবশ্যই সেভাবে, মানে আমার হাতেও আসলে টাকাটা লিমিটেড, আমাকে সেভাবে খরচ করতে হবে, সেভাবে আমাকে জিনিসটা এনশিওর করতে হবে যে আমার এই মডেলটা ঠিকঠাক মতো পারফর্ম করছে। এখন আমি চাইলেও কোনো কিছুকে একদম, ধরেন এখন ভিভো অ্যাটেম্পট নিল যে আমি একটা কাজ করব, আমি এখন আর আমার এই বেসটা রাখবোই না, যে আমার হ্যান্ডসেট গুলো বাজেট ফ্রেন্ডলি হবে, আমিও অ্যাপেলের মতো একটা ড্রাস্টিক কিছু লঞ্চ করব মার্কেটে। খুব কম কাস্টমারই আছে যারা হচ্ছে, ধরেন ভিভো একটা হ্যান্ডসেট লঞ্চ করলো 2 লাখ টাকার,
আবার অ্যাপেল একটা আইফোন 18 প্রো ম্যাক্স লঞ্চ করলো, আইফোন 18 প্রো ম্যাক্স এর দামও ধরেন বাংলাদেশি টাকায় 2 লাখ টাকার মতো আসলো, কথার কথা। এখন যে 2 লাখ টাকা, ধরেন আমি যদি এখন 2 লাখ টাকা দিয়ে একটা ফোন কিনি, ডেফিনেটলি আমি কিন্তু ভিভো চয়েস করব না, বা ভিভোকে আমি প্রেফার করব না, আমি কিন্তু অ্যাপেলকেই প্রেফার করব। সো কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় বড় ব্র্যান্ডগুলো কিন্তু খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারে। যেমন এই যে ব্র্যাক ইউনিভার্সিটির কথায় আসি, ব্র্যাক ইউনিভার্সিটি যে এত বড় একটা ক্যাম্পাস যে তারা তৈরি করলো, তারা খুব ভালো করেই জানে যে তাদের কাছে স্টুডেন্ট আসবে, তাদের কাছে স্টুডেন্টরা পড়বে, এবং ওখানে যে সকল স্টুডেন্টরা পড়তে যায় মোর অর লেস দে আর কোয়াইট, মানে কি বলবো, যে তারা আসলে, এখানে আসলে অনেক কথা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, বাট যেটা ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, যে ওখানে আসলে মোটামুটি সচ্ছল পরিবারের সন্তানরাই মোস্ট অফ দ্য কেসে পড়তে চায়। তাহলে ব্র্যাক যদি এখন তাদের এই বড় ক্যাম্পাসের জন্য, ডেফিনেটলি তাদের ক্যাম্পাস যে বড়, তারা তখন তাদের সেমিস্টার ফি এন্ড আদার কস্টও তারা ওভাবে বাড়িয়ে দিবে। তো যখন তারা ওরকম একটা সেমিস্টার ফি তারা যখন বলবে যে দিতে হবে, অনেকে আছে যারা ব্র্যাকে পড়তে ইচ্ছুক বা আগ্রহী, তারা কিন্তু ওই এক্সপেন্সটা বিয়ার করার জন্য রেডি থাকবে, তারা ওই এক্সপেন্সটা বিয়ার করবে। কিন্তু ধরেন আমি যদি আমাদের অস্টের কথায় আসি, এখন আমাদের অস্টে এমন অনেক স্টুডেন্ট আছে, যারা আসলে পাবলিকে পড়ার স্বপ্ন ছিল, বাট সামহাও হয়তো চান্স পায়নি, বা অনেকের পরিবারে এরকম কন্ডিশন ছিল যে ঢাকার বাইরে পড়তে দেওয়া হবে না, ঢাকাতেই থাকতে হবে। তাদের কাছে আসলে, যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন ছিল, তাদের কাছে আসলে সেকেন্ড বেস্ট চয়েস ছিল অস্ট, এবং অস্টের মোটামুটি আমাদের সেমিস্টার ফিটা কিছুটা হলেও অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় কিছুটা আসলে বিয়ারেবল। সো আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা আসলে নিজেরা টিউশন করে নিজেদের সেমিস্টার ফি প্রোভাইড করে। তো এখন আমাদের অস্টের ক্ষেত্রে কিন্তু জিনিসটা আসলে একটু সেন্সিটিভ। আমরা চাইলেই কিন্তু এখানে কোনো একটা জিনিস হুট করে বাড়িয়ে দিলাম, বা হুট করে আমরা এই যে একটা ড্রাস্টিক চেঞ্জ আমরা এক্সপেক্ট করবো যে এখানে অনেক টাকা দিয়ে স্টুডেন্ট পড়তে হবে, এটা কিন্তু আমাদের এখানে হওয়ার সম্ভাবনা কিছুটা কম। কারণ এখানে অধিকাংশ স্টুডেন্ট যারা আসে তারা কিন্তু আসলে যারা পাবলিকে চান্স পায়নি, বা যারা আসলে দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে পড়ার সুযোগ ছিল না, তারা এখানে পড়তে আসে। সো অ্যাসপেক্ট চিন্তা করে আমাকে আসলে সিদ্ধান্ত নিতে হবে। দুটোই ভালো, বিপিআরও ভালো, টিকিউএমও ভালো, কিন্তু টিকিউএমটা হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাফোর্ডেবল অ্যাপ্রোচ যেটা আমার কোয়ালিটি এনশিওর করবে, আর বিপিআরটা হচ্ছে এটা একটা র্যাডিক্যাল অ্যাপ্রোচ যেখানে আসলে আমি সবকিছু একদম জিরো থেকে স্টার্ট করব। এখন কোনো একটা জিনিস যখন আপনি জিরো থেকে স্টার্ট করবেন, নট নেসেসারি যে ওটা সব সময় সাকসেসফুল হবে, ওটা কিছু কিছু ক্ষেত্রে ফেল করতে পারে। তো আমি যখন বিপিআর নিয়ে কাজ করব, তখন বিপিআর নিয়ে কাজ করার সময় আমাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যে আমি যখন বিপিআর নিয়ে কাজ করছি, আমাকে একদম জিরো থেকে আমি সবকিছু স্টার্ট করব, এবং যখন আমি জিরো থেকে স্টার্ট করব, তখন এই জায়গায় যদি কোনো লস ক্রিয়েট হয়, সেই লসটা বিয়ার করার মতো ক্ষমতা কি আমার আছে কিনা। যদি আমার এটা 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 কাইন্ড অফ লাইক এ রিস্কি অ্যাপ্রোচ, এই রিস্ক নেওয়ার মতো টেন্ডেন্সি বা রিস্ক নেওয়ার মতো সাহস যদি আমার থাকে, ইউ ক্যান অলওয়েজ গো ফর বিপিআর। অ্যান্ড বিপিআর যে সবসময় খারাপ করে তা কিন্তু না, বিপিআর কিন্তু ভালোও করে। যেমন আমি যে ম্যাকবুক নিওর কথা বললাম, এমন না যে আপনার ম্যাকবুক নিও কেউ কিনছে না, অনেকেই কিন্তু ম্যাকবুক নিও কিনেছে, আমার অনেক পরিচিত ম্যাকবুক নিও কিনেছে, কারণ তারা আসলে সবসময় ওই অ্যাস্থেটিকটাকে প্রেফার করতো। তাদের কাছে মনে হয়েছে যে না, আমি অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অ্যাপেল তো মাচ বেটার অ্যান্ড কনভিনিয়েন্ট, সো আমি আসলে অ্যাপেলের একটা প্রোডাক্ট বা অ্যাপেল একটা ল্যাপটপ আমার ইউজ করার অনেক দিনের শখ ছিল, বাট এয়ার বা প্রো এর প্রাইস অনেক বেশি, সো আমার জন্য ম্যাকবুক নিওটা গ্রেট চয়েস। তো সে কিন্তু ম্যাকবুক নিও কিনছে, এমন না যে কেউ কিনছে না। বাট ওই যে বললাম যে আপনার বিপিআর করার জন্য একটা ব্র্যান্ড ভ্যালু আপনার থাকতে হবে, আপনার টাকা থাকতে হবে। আপনার যদি এই দুটো থাকে, ইউ ক্যান গো ফর বিপিআর। বিপিআর ইজ অফকোর্স বেটার দেন টিকিউএম, বাট দেয়ার ইজ আ হাই রিস্ক চান্স ফর বিপিআর, যেটা আসলে টিকিউএম এ নেই। টিকিউএম এ মনে করেন আমি যদি এখন বলি যে ধরেন আমি টিকিউএম এ আমাদের ওবি আউটকাম বেসড এডুকেশনের জন্য আমি হচ্ছে ছোট ছোট কিছু প্ল্যান সেট করলাম। এখন এই প্ল্যানগুলো যদি আমার এক্সিকিউট নাও হয়, সেটা হয়তো আমার খুব একটা সমস্যা ক্রিয়েট করবে না। সো টিকিউএম এর রিস্ক ফ্যাক্টরটা অনেক কম, বাট বিপিআর এর রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি, যেটা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, দ্য রিস্ক ইজ কোয়াইট হাই। এখানে আসলে মানে যেটা বললাম যে ইটস লাইক আ গ্যাম্বলিং। আপনার যদি প্রজেক্ট সাকসেসফুলি রান করে যায়, ইউ ক্যান রেজ ইয়োরসেলফ অন টপ,
বাট যদি কোনো কারণে আপনার প্রজেক্ট বা প্ল্যান যদি ফেল করে যায় এবং প্ল্যান ওয়াইজ যদি জিনিসটা কাজ না করে, তখন কিন্তু আপনাকে একটা বড় ধরনের লস বা অবস্টেকলস আপনাকে ফেস করতে হতে পারে। অ্যান্ড এখানে আসলে যেটা বিপিআর এর ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, দেয়ার আর সাম অবস্টেকলস। যেমন এখানে আসলে কমিটমেন্ট অনেক বড় একটা জিনিস। কমিটমেন্ট জিনিসটা ধরেন আমি আপনাদেরকে একটু ইজিলি বুঝাই। ধরেন আমি একটা বড় প্রজেক্টের প্ল্যান করলাম, ঠিক আছে? আমি কয়েকজন মেম্বারের সাথে সেই প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করলাম এবং তারা আমাকে শুরুতে বলল যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি 30% শেয়ার দিব, আমি 30% শেয়ার দিব, আমি 40% শেয়ার দিব। 100% শেয়ার দিয়ে আমি হচ্ছে একটা প্রজেক্ট প্ল্যান করলাম। এখন দেখা গেল আমার প্রজেক্টের মাঝপথে আমার 2জন টিম মেম্বার ব্যাক অফ করছে। এখন আমার 2জন টিম মেম্বার যদি ব্যাক অফ করে, তখন আমার পক্ষে তো এটা 100% ইনভেস্টমেন্ট দিয়ে তো এই প্রজেক্ট টেনে নেওয়া তো সম্ভব না। সো এখানে একটা বড় সড়ো রিস্ক এখানে থেকে যায়, ল্যাক অফ কমিটমেন্ট। 2 নাম্বার হচ্ছে আনরিয়ালিস্টিক স্কোপ অ্যান্ড এক্সপেকটেশনস। যেমন ধরেন আমি একটা অনেক হাই কনফিগারেশনের আমি একটা ল্যাপটপ লঞ্চ করলাম। আমি ধরেন আমার ব্র্যান্ড মার্কেটে কেউ চিনেও না, জানেও না, আমি একদম নতুন জিরো থেকে স্টার্ট করতেছি। তো আমি যখন জিরো থেকে স্টার্ট করতেছি, আমি ফার্স্টেই একটা অনেক ড্রাস্টিক একটা প্রজেক্ট আমি চিন্তা করলাম যে আমি লঞ্চ করব। এখন আমি যখন ওটা লঞ্চ করলাম, ধরেন করেও ফেললাম, কিন্তু করার পর দেখতেছি আমার ওটা কেউ কিনতেছে না। সো দেয়ার ক্যান বি সাম আনরিয়ালিস্টিক অর আনসার্টেন সিচুয়েশন যেখানে আসলে আমার এই প্রজেক্ট একটা ফেল করে যেতে পারে। 3 নাম্বার হচ্ছে রেজিস্ট্যান্স টু চেঞ্জ। আচ্ছা এটা একটু আমি বলি। রেজিস্ট্যান্স টু চেঞ্জ মানে হচ্ছে টিকিউএম এ যেমন আমার একটা ফ্লেক্সিবিলিটি ছিল। ফ্লেক্সিবিলিটি ইন আ সেন্স যে আমি এক্সিস্টিং কাজে কাইন্ড অফ জিনিসটা এরকম, আমরা এতদিন সোজা হাতে ভাত খেয়ে আসছি, এখন আমি বাঁকা হাতে ভাত খাচ্ছি, বা এতদিন আমি বাঁকা হাতে ভাত খেয়ে আসছি, এখন আমি সোজা হাতে ভাত খাচ্ছি। সো আমি চাইলেই ফ্রিকুয়েন্টলি এখানে একটা চেঞ্জ আনতে পারি আমার কাজের মধ্যে। বাট আপনি চিন্তা করেন, ধরেন আপনি একটা বিল্ডিং ভাঙছেন, বিল্ডিং ভেঙে আপনি ওই বিল্ডিংটা নতুন করে তৈরি করতেছেন। এখন তৈরি করার মাঝপথে আপনার মনে হলো আহা এই জায়গাটা একটু চেঞ্জ করতে পারলে ভালো হতো। আপনি চেঞ্জ করতে পারবেন না যে তা না, আমি সেটা বলছি না যে পারবেন না, বাট এটাও অনেক বেশি ব্যয়বহুল হবে। তো তখন আপনার মনে হবে যে এই চেঞ্জ করার থেকে না করাই বেটার, যেভাবে আছে সেভাবে থাকুক। সো দেয়ার আর সাম অবস্টেকলস, দেয়ার আর সাম রিস্ক, দেয়ার আর সাম আনসার্টেনিটি ইন কেস অফ বিপিআর। বাট ইফ ইউ ক্যান বি সাকসেসফুল, বিপিআর করার পর যদি আপনি একবার সাকসেস পেয়ে যান, দেন দেয়ার ইজ নো গোয়িং ব্যাক। আপনি খুব সুন্দর মতো নিজেকে মার্কেটে একটা কোয়ালিটি ব্র্যান্ড হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন। সো এটা হচ্ছে বিপিআর, এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, দ্য ডিফারেন্স বিটুইন টিকিউএম এন্ড বিপিআর। এটা এবং এখানে আরেকটা ডিফারেন্স আমি আপনাদের দেখিয়েছি, কাইজেন ভার্সেস কিউসি। এই দুটো কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। একটা কেস স্টাডি আকারে কোয়েশ্চেন আসতে পারে। আপনারা একটু আমার প্রিভিয়াস সেমিস্টারের কোয়েশ্চেনটা দেখবেন, তাহলে আইডিয়া পাবেন যে আমি কিরকম কোয়েশ্চেন করি। সো তখন আমি হয়তো এরকম একটা কেস স্টাডি দিলাম, কেস স্টাডি দিয়ে আমি আপনাদেরকে কোয়েশ্চেন করলাম যে এই কেসের ক্ষেত্রে কি টিকিউএম বেটার হবে নাকি বিপিআর বেটার হবে, যদি বিপিআর বেটার হয় কেন, যদি টিকিউএম বেটার হয় কেন, এই টাইপের কোয়েশ্চেন আমি হয়তো পরীক্ষায় দিতে পারি। সো আপনারা বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এতটুকু পর্যন্ত। আপনারা আছেন ক্লাসে? ইয়েস ম্যাম। জি ম্যাম। Yes, ma'am. বুঝতে পারছেন না যতটুকু বললাম? Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমাদের লাস্ট যেটা, এটা আমি বেশি সময় নিব না, লাস্ট এটাই শেষ। ফেলিয়ার মোড এন্ড এফেক্ট অ্যানালাইসিস। এটা আসলে আমি খুব বেশি আপনাদেরকে ডিটেইল আমি বলবো না, জাস্ট একটু আইডিয়া দিই, এটা থেকে কোনো ম্যাথও আসবে না। আপনাদের মনে হতে পারে যে ম্যাম বলেছিল শুরুতে যে এই কোর্সটা তো অনেক বেশি ম্যাথমেটিক্যাল, বাট এখন পর্যন্ত থিওরি পড়ছি। থিওরি পড়ছেন ঠিক আছে, বাট থিওরি গুলো হচ্ছে অনেকটা কেস স্টাডি টাইপের, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। ম্যাথ অবশ্যই আসবে, বেসিক টুলস অফ টিকিউএম থেকেও ম্যাথ আসবে। আপনারা যে কুইজ দিবেন 22 তারিখে, তখনই দেখবেন ম্যাথ দিব আমি। আর হচ্ছে নেক্সট যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 4 থেকে কিন্তু মোটামুটি কম বেশি সব ম্যাথ। সো
ম্যাথমেটিক্যাল জিনিসপত্র সামনে আসতেছে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এখান থেকে আমি কোনো ম্যাথ দিব না, এটা জাস্ট আমি আপনাদেরকে জিনিসটা একটু বুঝাই। ফেইলিয়ার মোড অ্যান্ড এফেক্ট অ্যানালাইসিস জিনিসটা কি। ধরেন আমরা 9C08 এ ক্লাস নিই, 9C08 এর একটা এসি আছে, এসিটা অনেক বেশি শব্দ করে। এখন আপনি বুঝতে পারছেন না কি কারণে এসিটা শব্দ করছে, আপনি অনেকগুলো রিজন আইডেন্টিফাই করলেন, রিজনগুলোর মধ্যে কোন রিজনটাকে আপনি সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করবেন সেটা আইডেন্টিফাই করার ওয়ে হচ্ছে ফেইলিয়ার মোড অ্যান্ড এফেক্ট অ্যানালাইসিস। এবং এটাও কিন্তু একটা ক্রস ফাংশনাল টিম নিয়ে কাজ করে, যে এখানে ধরেন আপনি এফএমইএ একটা টিম জেনারেট করলেন, ডিজাইন করলেন, এখানে একজন কোয়ালিটি ইঞ্জিনিয়ারকে রাখলেন, একজন প্রোডাক্ট ইঞ্জিনিয়ারকে রাখলেন, একজন সেলস ইঞ্জিনিয়ারকে রাখলেন, একজন ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারকে রাখলেন, এভাবে করে আপনি একটা টিম, ক্রস ফাংশনাল টিম জেনারেট করলেন। এবং এই টিমের কাজ হচ্ছে এসিটাকে খোলা, এসিটাকে পর্যবেক্ষণ করা, এবং ওই এসিটার মধ্যে কি কি সমস্যা আছে সেগুলো আইডেন্টিফাই করা, এবং সেই সমস্যাগুলো কতবার অকার হচ্ছে, সে সমস্যাগুলোর সিভিয়ারিটি লেভেল কতটুকু, এবং সেই সমস্যাগুলো কি ডিটেক্টেবল কিনা সেটার উপর ভিত্তি করে আপনি একটা রিস্ক প্রায়োরিটি নাম্বার ফর্ম করবেন। রিস্ক প্রায়োরিটি নাম্বার, ধরেন এসির কেবলের সমস্যা, এসি থেকে পানি পড়ে, এসিতে অনেক ধুলা জমেছে, এরকম করে আপনি 4-5টা সমস্যা বের করে সেগুলোকে প্রায়োরিটাইজ করবেন, এবং সেই প্রায়োরিটি অনুযায়ী আপনি আপনার অ্যাকশন সেট করবেন যে আগে আমি কোনটাকে ঠিক করব। আমি কি আগে এসির কেবল কানেকশনটা ঠিক করব, নাকি এসিটাকে ক্লিন করাবো, নাকি কি করব, মানে একটা প্রায়োরিটি সেট করে ফেলবেন। তারপরে হচ্ছে আপনি সেভাবে আপনার অ্যাকশনটা এক্সিকিউট করবেন। সো আমি যেটা বলছিলাম যে এফএমইএ আসলে দুই রকম হয়, ডিজাইন এফএমইএ, প্রসেস এফএমইএ, এবং এটা আসলে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে রিস্ক প্রায়োরিটি নাম্বারটা আমরা কিভাবে বের করব সেটা আগে বোঝার চেষ্টা করি। এটা রিস্ক প্রায়োরিটি নাম্বারকে আমরা আরপিএন বা আর দিয়ে প্রকাশ করতে পারি। এটা আসলে মাল্টিপ্লিকেশন অফ প্রবাবিলিটি অফ অকারেন্স ইনটু সিভিয়ারিটি ইনটু ডিটেকশন, এই তিনটার মাল্টিপ্লিকেশনে আপনি আরপিএন পেয়ে যাবেন। সো আমি আপনাদেরকে একটা দেখাই, এখানে দুটো প্রবলেম আছে। একটা হচ্ছে এটা দেখি, এটা দেখি একটু, সেকেন্ডটা এরকম একটা চার্ট বা শীটের মতো হচ্ছে আপনারা এফএমই এর জন্য ডিজাইন করবেন। সো ফার্স্টে হচ্ছে আমার কোন পার্টে সমস্যা হচ্ছে সে পার্ট নেমটা লিখবেন, পার্টের ফাংশন গুলো লিখলেন, দুটো কাজ, প্রোভাইডস ভোল্টেজ সিগন্যাল, রানস দ্য শ্যাফট, এবং দুটোতে আমার দুইটা প্রবলেম অ্যারাইজ করছে। ভোল্টেজ সিগন্যালটা ভুল দিচ্ছে, সিগন্যাল লস হচ্ছে, এবং স্পিডও আমি যেটা দিচ্ছি সেই স্পিডে সে এক্সিকিউট করছে না। সো দেখেন আমার প্রত্যেকটা ফেলারের জন্য রিজন আইডেন্টিফাই করেছি। সিগন্যাল লসের জন্য মোটর মেশিন ইন্টারফেস ম্যালফাংশন রিজন হতে পারে, ইনকারেক্ট স্পিডের রিজন হতে পারে ইনকারেক্ট মোশন। তাইলে এখন এই যে ফেইলিয়ার গুলো, এই ফেইলিয়ার গুলো আসলে কি কি প্রবলেম জেনারেট করছে, এফেক্টটা কি হচ্ছে, আমার মোটরটা সিরিয়াসলি ড্যামেজ হয়ে যাচ্ছে, অপারেটরসদের জন্য এটা খুবই রিস্কি হয়ে যাচ্ছে, এবং ফাইনালি মোটর থেকে আমি ফল্টি প্রোডাক্টস পাচ্ছি। তাহলে এখন আমার এটাকে কি করতে হবে, এটাকে আমার সমাধান করে আগে দেখতে হবে যে আমার, একটা সেকেন্ড, হ্যাঁ, আমাকে দেখতে হবে যে এই তিনটার মধ্যে, এই দুটোর মধ্যে, এই ফেলিয়ার গুলোর মধ্যে কোনটা বেশি সিভিয়ার। সো আমি এখানে আর রিস্ক প্রায়োরিটি নাম্বার বের করব। সো এটার জন্য আমার লাগবে হচ্ছে পি, প্রবাবিলিটি অফ অকারেন্স, এস সিভিয়ারিটি, আর ডি হচ্ছে ডিটেকশন। এখন দেখেন এখানে আমি কিছু লাইকার্ট স্কেল সেট করে নিয়েছি। লাইকার্ট স্কেল মিন্স 1 stands for very low, 2 stands for low, 3 stands for moderate, 4 stands for high, 5 stands for very high. দেখো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ম্যাম সিগন্যাল লস এখানে পি দেখতে পাচ্ছি 3 দেওয়া, এই 3টা আসলে কে দিবে, আমি দিব না আপনি দিবেন? এই 3 দিবে হচ্ছে এই যে আপনি এফএমইএ টিম সেট করছেন, এই এফএমইএ টিমের ধরেন যিনি প্রোডাক্ট ইঞ্জিনিয়ার বা ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার, যে এই বিষয়ে দক্ষ, সে এইগুলোকে নাম্বারিং করবে। তো এফএমইএ টিম প্রত্যেকটাকে নাম্বারিং করার পরে আপনি যদি মাল্টিপ্লাই করেন 3 5 15, 4 15 60, তারপর হচ্ছে 3 5 15, 5 15 75, এভাবে করে দুটো প্রবলেমের জন্য আপনি আরপিএন পেয়ে গেলেন।
আমরা দেখতে পাচ্ছি প্রথমটার জন্য আরপিএন হচ্ছে 60, পরেরটার জন্য আরপিএন হচ্ছে 75। তো এটা আসলে কাছাকাছি চলে আসছে। এখন কোনো একটা জায়গায় যদি কোনো আরপিএন কাছাকাছি ডিফারেন্স থাকে, খুব বেশি পার্থক্য যদি না থাকে, সেক্ষেত্রে আমরা একটা কমন অ্যাকশন রেকমেন্ড করতে পারি। যেমন এখানে একটা কমন অ্যাকশন রেকমেন্ড করছে রেগুলার অর উইকলি মেনটেনেন্স। বাট আমরা যদি একটু প্রথম চার্টটা দেখি, প্রথম চার্টে আমার পার্ট নেম হচ্ছে পজিশন কন্ট্রোলার এবং এটার কাজ হচ্ছে কন্ট্রোলস দ্য পজিশন ফ্রম ইনপুট সিগন্যাল। এখানে আমি দুটো প্রবলেম পাচ্ছি, একটা হচ্ছে লুজ কেবল কানেকশন আর একটা হচ্ছে ইনকারেক্ট ডিমান্ড সিগন্যাল। এবং দুইটার রিজন হতে পারে কেবলটা আসলে একটু ছিঁড়ে গেছে বা ভেঙে গেছে, আর সেকেন্ডটার রিজন হতে পারে আমার অপারেটরদের নিজেদের কিছু গাফিলতির কারণে এই ভুলটা বারবার হচ্ছে। এবং সেটা থেকে সিভিয়ারিটি কি পাচ্ছি, মোটর ঠিক মতো, যেমন কেবল লুজ হওয়ার কারণে মোটর ঠিক মতো রান করছে না, আর সিগন্যাল ডিমান্ড ভুল হওয়ার কারণে পজিশন কন্ট্রোলারটা কাজের মাঝখানে ব্রেকডাউন করছে। তাহলে এখন আমি এগেইন একইভাবে আমি চাইলে তো দুটোকেই একসাথে আপনারা সমাধান করতে পারেন, কিন্তু ওই যে দিন শেষে বারবার একটা কথা আমি বলছি, এখানে আসলে মানি ফ্যাক্টর। আপনার হাতে ধরেন ধরেন আপনি আমি আমি যদি একটা দাঁতের সমস্যার কথা বলি, ধরেন আপনার দাঁতে অনেক প্রবলেম, আপনার দাঁতে ক্যাভিটি হয়ে গেছে, আপনার উইজডম টুথে সমস্যা আছে। এখন আপনার হাতে যদি টাকা থাকে, ইউ ক্যান সলভ এভরিথিং অ্যাট ওয়ান্স। বাট আপনি ধরেন আপনার বাজেট ইস্যুস আছে, অ্যাজ উই নো দ্যাট ডেন্টিস্ট্রি ইজ ভেরি এক্সপেন্সিভ, আপনি চাইলেও এখন সবকিছু একসাথে করতে পারবেন না। তাহলে আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে কোনটা আপনাকে বেশি ট্রাবল দিচ্ছে। আপনাকে উইজডম টুথ বেশি ট্রাবল দিচ্ছে, ইউ ক্যান রিমুভ ইউর উইজডম টুথ। আপনাকে ক্যাভিটি বেশি ট্রাবল দিচ্ছে, ইউ ক্যান গো ফর ফিলিং অর রুট ক্যানাল। আপনার মনে করেন দাঁত আঁকা বাঁকা, ইউ ক্যান গো ফর ব্রেসেস। একটা ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। You can do everything at once. If you have money, you can go for it. But if you don't have that budget, আপনি একটা একটা করে ধরেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আরপিএন বের করার পরে প্রথম প্রবলেমটা আরপিএন খুব কম এসেছে 8, বাট সেকেন্ডটাতে আরপিএন দেখেন 48, which is huge. সো আপনি আগে সেকেন্ডটাকে সলভ করার চেষ্টা করেন, কারণ এটা বেশি রিস্ক জেনারেট করছে। এটাকে আপনি আগে সলভ করার চেষ্টা করেন। আর যদি আপনি চান যে আপনি দুটোকে একসাথে সলভ করে ফেলতে চান, সেটাও আপনি করতে পারেন। যেমন দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি দুটোকে আমার একসাথে সলভ করা হয়েছে। প্রথমটা হচ্ছে আমি ওয়্যারটা রিপেয়ার করে দিলাম, আমার ওয়্যার চেঞ্জ হয়ে গেল। সেকেন্ডটাতে আমি যে অপারেটরের ভুলের কারণে বারবার আমার ডিমান্ড সিগন্যালটা ভুল হচ্ছে, তাদের আমি প্রপার ট্রেনিং এর ব্যবস্থা করলাম, তাদেরকে প্রপারলি ট্রেন করালাম, এরপর থেকে তারা আর কোনো ভুল করছে না। সো দেখেন, ইউ আর ডুইং এভরিথিং অ্যাট ওয়ান্স, অর ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো ফর ওয়ান বাই ওয়ান। আপনার যদি মনে হয় যে আপনি আগে ছোট ছোট সমস্যাগুলোকে সলভ করবেন, সেটাও করতে পারেন। আপনার যদি মনে হয় যে না, যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটাকে আগে সলভ করবেন, সেটাও করতে পারেন। ইটস কমপ্লিটলি আপ টু ইউ। বাট এফএমই এর মানে প্রায়োরিটিটা হচ্ছে মানে যেটা হচ্ছে যে পারপাসটা হচ্ছে আরপিএনটা ডেভেলপ করা, যে আমার কোন রিস্কের প্রায়োরিটিটা সবচেয়ে বেশি বা কোন রিস্কটা সবচেয়ে বেশি সিভিয়ারিটিটা আইডেন্টিফাই করা। আমি কি বোঝাতে পেরেছি এফএমইএ? মানে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর। ম্যাডাম, ওই যে রিস্ক প্রায়োরিটি নাম্বার থেকে যে আমি ডিসিশন নিচ্ছি, এটা কিভাবে নিব? ওই যে যেটা বললাম, যে আপনি রিস্ক প্রায়োরিটি নাম্বার বের করে ফেলছেন, ঠিক আছে। এখন ইফ ইউ হ্যাভ মানি, ইউ ক্যান সলভ এভরিথিং অ্যাট ওয়ান্স। রিস্ক ছোট হোক বড় হোক, সমস্যা হয়েছে, আমার এসি খারাপ হয়ে গেছে, আমি এখন আমার এসি সব কিছু আমি ঠিক করালাম। এসিতে ধুলাও জমছে, এসিটা ক্লিন করালাম, এসি থেকে পানি পড়তেছে, আমি এসির আউটডোরটাকে আমি একটু ঠিক করলাম, আমার এসির কেবলটা ছিঁড়ে গেছে, আমি কেবলটা চেঞ্জ করলাম। ইউ ক্যান ডু এভরিথিং অ্যাট ওয়ান্স। আপনার যদি মনে হয় যে না, আপনি আগে ছোট ছোট সমস্যাগুলো সমাধান করবেন, আপনি ছোট ছোট সমস্যাগুলো সমাধান করেন। আপনার যদি মনে হয় যে না, আপনি আগে বড় যেটা আরপিএন এ যেটা সবচেয়ে বেশি আসছে 48, এটাকে আপনি আগে প্রায়োরিটাইজ করবেন, আপনি আগে এটা সমাধান করেন, তারপর আস্তে আস্তে ছোটগুলো ধরেন। সো হাউ ইউ আর গোয়িং টু সলভ ইউর প্রবলেম, ইটস কমপ্লিটলি ইউর ডিসিশন। বাট আমার এফএমই এর পারপাসটা হচ্ছে রিস্কটাকে, তাকে একটা নাম্বারিং করা ইন টার্মস অফ সিভিরিটি, ইন টার্মস অফ ডিটেকশন অ্যান্ড ইন টার্মস অফ প্রবাবিলিটি অফ অকারেন্স। বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। ম্যাডাম, এটা কোশ্চেনে কিভাবে দেয়া থাকবে এমনিতে? এফএমইএ থেকে আসলে খুব যে কমপ্লেক্স কোশ্চেন আসবে ব্যাপারটা তা না। এখান থেকে আপনারা ছোট ছোট
থিওরিটিক্যাল কোশ্চেন বা কেস স্টাডি টাইপ কোশ্চেন এক্সপেক্ট করতে পারেন, যে কিভাবে এফএমইএটা আসলে আমার এই কেসটা সলভের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করছে, এই টাইপের কোশ্চেন আসতে পারে। যেহেতু যেটা বললাম যে এফএমইএটা আসলে একটু ধরেন এটা এটা আসলে একটা প্র্যাকটিক্যাল একটা অ্যাপ্রোচ। হ্যাঁ, এটা এটা আসলে আমি পরীক্ষা খাতায় বসে অঙ্ক সমাধান করার মতো এটা আসলে না। কারণ যেটা বললাম যে এই যে পিএইচডি গুলো কিন্তু সব কিন্তু এফএমই টিম বের করে এবং এফএমই টিম এগুলোকে নাম্বারিং করে। সো এখান থেকে আসলে খুব একটা বেশি ম্যাথ আপনারা এক্সপেক্ট, মানে এখান থেকে আসলে খুব একটা বেশি ম্যাথ আসার সম্ভাবনা কম, আসবে না, আমি বলেই দিলাম আসবে না। আর কিন্তু যেভাবে বলছি এই চ্যাপ্টারটা পড়ানোর সময়, যে কম্প্যারিজন টাইপ কোয়েশ্চেন আসতে পারে, কন্টিনিউয়াল ভার্সেস কন্টিনিউয়াস, কোনগুলো কন্টিনিউয়াল কোনগুলো কন্টিনিউয়াস, টিকিউএম ভার্সেস বিপিআর, কে ভালো, কাইজেন ভালো না, এই কেসের ক্ষেত্রে কাইজেন ভালো হবে না বিপিআর ভালো হবে। তারপরে ধরেন কাইজেন ভার্সেস কোয়ালিটি সার্কেল, এরকম এই এই চ্যাপ্টারটা থেকে এই টাইপের কোয়েশ্চেন আপনারা এক্সপেক্ট করতে পারেন। এবং এটাই আমি বলতে পারি একমাত্র চ্যাপ্টার যেটা আসলে ফুলি থিওরিটিক্যাল। এখান থেকে আসলে থিওরিটিক্যাল কোশ্চেনই বেশি আসবে, এবং আরেকটু যদি স্পেসিফিক্যালি বলি, কেস স্টাডি টাইপ কোয়েশ্চেন এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। এবং এই চ্যাপ্টারটা আপনাদের মিডে থাকবে, এবং মিডে এতটুকু পর্যন্তই থাকবে। আমাদের তো মিডের আগে আরো 2টো সপ্তাহ আছে, 6th উইক এন্ড 7th উইক। সম্ভাবনা বেশি 6th উইকের সবগুলো ক্লাস হয়তো স্যার নিতে পারেন, আর 7th উইকে হয়তো আমি ক্লাস নিব। তো আপনাদের মিডে এই যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, মানে লেকচার 1, লেকচার 2, লেকচার 3, এই তিনটা হচ্ছে আপনাদের মিডের সিলেবাস। এবং আপনারা তো জানেনই যে মিডে যেই সিলেবাসটা থাকে সেটা কিন্তু আর ফাইনালে থাকে না। সো এরপরে চ্যাপ্টার 4 থেকে যা পড়াবো সেগুলো হচ্ছে ফাইনালের সিলেবাস, আর চ্যাপ্টার 1, 2, 3 এই তিনটা হচ্ছে মিডের সিলেবাস। এর মধ্যে চ্যাপ্টার 2 এর উপর আপনাদের 22 তারিখ একটা কুইজ হবে, আমার 10 থাকবে, স্যারের 10 থাকবে, দুটো কিন্তু আলাদা কুইজ, নট কম্বাইন কুইজটা আমরা পরে নিব, মানে মিডের পরে নিব। এখানে আমার আলাদা কুইজ হবে, স্যারের আলাদা কুইজ হবে, আমরা ওইভাবেই টাইমিং দিয়ে দেব যাতে আপনি আমারটাও অ্যান্সার করতে পারেন, স্যারেরটাও অ্যান্সার করতে পারেন। এজন্যই আমি একটা ফুল স্লট হচ্ছে বুক দিয়েছি। সিআর মনে হয় অলরেডি আপনাদেরকে ইনফর্মালি জানিয়েছে, আমরা ভেরি সুন ক্লাসরুমে অফিসিয়ালি পোস্ট করে দিব। সো একটা কোশ্চেন থাকবে আমার, একটা কোশ্চেন থাকবে স্যারের। আমার কোশ্চেনে আমারটা অ্যান্সার করবেন, একটা কুইজ হয়ে গেল। স্যারের কোশ্চেনে স্যারেরটা অ্যান্সার করবেন, স্যারের একটা কুইজ হয়ে গেল। সো 3টা কুইজের মধ্যে 2টা কুইজ একদিনে ডান। বুঝতে পেরেছেন সবাই? ম্যাম 20 মার্ক করে। কি বুঝিনি, আবার বলেন। স্লাইডটা আপলোড করে দিন। এই যে বাবা, আপনারা যে ক্লাসরুম দেখেন না, এটাই তো প্রমাণ পেলাম, সব আপলোড করা আছে ক্লাসরুমে, সবকিছু দেওয়া আচ্ছা আছে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। চ্যাপ্টার 1, 2, 3 তিনোটাই দেওয়া আছে। চ্যাপ্টার 4টা যখন পড়ানো শুরু করব চ্যাপ্টার 4 দিয়ে দেবো। সবকিছু একবারে দিচ্ছি না কেন, কারণ এখানে আমি মাঝখানে কিছু জিনিস চেঞ্জ করি। ধরেন গত সেমিস্টারে যেটা ছিল, আমি তো এই সেমিস্টারে এই কোর্স আবার নিচ্ছি, চাইলে আমি সব স্লাইড একবারে দিয়ে দিতে পারতাম, কিন্তু দেখা যাচ্ছে মাঝখানে কিছু জিনিস অ্যাড করছি, কিছু জিনিস চেঞ্জ করছি। সো এই জন্য সময় দিচ্ছি। কিন্তু মিডের সিলেবাস পর্যন্ত যেতটুকু বললাম, এই যে এই চ্যাপ্টারটা সহ সবকিছু স্লাইডে দেওয়া আছে। তবে একটা জিনিস আমি বারবার বলছি ক্লাসে, আমার পার্টে অবশ্যই বই পড়তে হবে। যদি আপনি শুধু স্লাইড পড়ে পরীক্ষায় বসেন, আপনি কিন্তু প্রপারলি জিনিসটা অ্যান্সার করতে পারবেন না। স্লাইডে অনেক কিছু অ্যাড করলে জিনিসটা অনেক বেশি বাল্কি হয়ে যায়। বাট আপনি স্লাইড থেকে কন্টেন্ট গুলো নিয়ে সে কন্টেন্টের ডিটেলটা যদি বই থেকে পড়েন, দেখবেন যে আপনার আরো বেশি নলেজ বাড়ছে, এবং আপনি যখন পরীক্ষায় অ্যান্সার করবেন তখন কিন্তু জিনিসটা আপনার জন্য লিখতে আরো ইজিয়ার হবে। সো অবশ্যই বইটা কিনবেন, বইটা সাথে রাখবেন, পড়ার সময় বইটা সাথে নিয়ে পড়বেন। বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, ম্যাম এবার আমাদের কুইজে কি 10 মার্ক আপনার থেকে আসবে আর 10 মার্ক স্যারের থেকে, এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো বললাম, একদিনে আমরা 2টো কুইজ নিচ্ছি। একটা কুইজ আমার 10, একটা কুইজ স্যারের 10। ওই দিন আপনারা আমার একটা কুইজ দিয়ে দিবেন, স্যার ওই দিন আপনারা মূলত 2টা কুইজ দিবেন, 2টা কুইজ দিবেন, তাহলে আপনাদের একদিনে 2টা পরীক্ষা হয়ে যাবে, মানে 2টা কুইজ কাউন্ট হয়ে যাবে। আমাদের এটা তো 3 ক্রেডিটের কোর্স, নিয়ম হচ্ছে যত ক্রেডিট ততগুলো কুইজ। সো আমার এটা 3 ক্রেডিট, তাহলে আমার কুইজ হবে এই কোর্সে 3টা কুইজ। 2টো কুইজ, একটা কুইজ আমার, একটা কুইজ স্যারের,
আরেকটা কুইজ হচ্ছে কম্বাইন্ড, যেখানে 5 থাকবে আমার, 5 থাকবে স্যারের। সো ওই কম্বাইন্ড কুইজটা আমরা মিডের পরে নিব। আর এখন 22 তারিখে আপনারা যে পরীক্ষাটা দিবেন, ওই দিন আপনারা দুটো কুইজ দিবেন, মূলত একটা আমার কুইজ দিবেন, একটা স্যারের কুইজ দিবেন। হয়তো আমারটাতে 20 মিনিট টাইম থাকবে, স্যারেরটাতে হয়তো 20 মিনিট টাইম থাকবে, বা ওইভাবে আমরা কোশ্চেন যেভাবে দিব সেভাবেই আপনাদের টাইম দিব। আমাদের তো পুরো একটা স্লট তো নেওয়াই আছে, সো টাইম নিয়ে কোনো সমস্যা হবে না। আপনারা শুধু ওইভাবে স্টাডি করবেন, পড়বেন এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন। স্যার আপনাদের কুইজের সিলেবাস বলে দিয়েছে না? ইয়েস ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, তাহলে তো হয়ে গেল। স্যার কিন্তু স্যারের কুইজের সিলেবাস বলে দিয়েছেন। সো স্যারেরটা আপনারা পড়বেন, আমারটা পড়বেন, 22 তারিখের প্রিপারেশন নেবেন। ওই দিন আপনাদের দুটো কুইজ হয়ে যাবে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে মোটামুটি 76 জন আছেন। আমি আজকে সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো। অনলাইন ক্লাসে আসলে অ্যাটেন্ডেন্স কল করার আসলে কিছু নেই। আপনারা তাহলে মোটামুটি আজকে সবাই অ্যাটেন্ডেন্স পেয়ে যাচ্ছেন। আর রবিবার দিনে যে ক্লাসটা মিস গেল, ওটা আসলে কালকে মেবি নিতে পারবো না, কারণ কালকে আসলে আমার একটা ছোট অপারেশন হবে। আমার উইজডম টুথ এক্সট্রাকশন হবে কালকে। তো হয়তোবা আমি কালকে ক্লাস নেওয়ার মতো ওরকম স্টেজে থাকবো না। দ্যাট ইজ ওয়াই রবিবারের ক্লাসটা আসলে কখন ব্যাকআপ নিব বা কি নিব সেটা আমি পরে বিবেচনা করব। বাট এখন পর্যন্ত আশা করি সিলেবাস যেভাবে আগাচ্ছে, আই থিংক আমাদের